পাচ্ছ? বোর্ড দেখতে পাচ্ছ? হ্যালো? হ্যাঁ স্যার। আজকে যেটা আমরা করব, আমরা আগের দিন একটা এক্সপ্রেশন পেয়েছিলাম যে কে প্রোপাগেটর এক্সএফ এক্সআই টিএফ টিআই সাম normalization constant n, then integration from xi is basically x at t is equal to ti, and then path integration over a curve xt e to the power I h bar classical action along the path xt. Okay, so this action path xt is not necessarily the solution of Euler-Lagrangian equation of motion. So how to evaluate it? Okay, that's the topic I am going to teach you today. Now, certain points may be noted. Only Gaussian and Fresnel integrals can be evaluated in closed form. Then that too for finite dimensional integrals. আচ্ছা, গাউসিয়ান ইন্টিগ্রাল কাকে বলে একটু বলো তো, দেখি, নিশ্চয়ই জানো। গাউসিয়ান ইন্টিগ্রাল কাকে বলে? হ্যালো? হ্যালো? বলছি গাউসিয়ান ইন্টিগ্রাল কাকে বলে গো? কেউ বলবে না? বলছি গাউসিয়ান ইন্টিগ্রাল কাকে বলে? শুনতে পাচ্ছ না পাচ্ছ না? হ্যাঁ, তো গাউসিয়ান ইন্টিগ্রাল কাকে বলে? গাউসিয়ান ফাংশন কাকে বলে? e⁻x²। সেটা সেই ধরনের ফাংশন ইন্টিগ্রেশন হলে সেটা গাউসিয়ান ইন্টিগ্রাল বলে। বেশ, ফ্রেনেল ইন্টিগ্রাল ফ্রেনেল ইন্টিগ্রাল নাম শুনেছিল যখন অপটিক্স পড়তে, তখন পড়েছিল না পড়নি? যখন অপটিক্স পড়তে বেশ দেখো কাকে ফ্রেনেল ইন্টিগ্রাল বলে। এবারে 2 নম্বর যে পয়েন্ট হচ্ছে যে উই হ্যাভ পয়েন্টেড আউট দ্যাট এই যে এক্সপোনেনশিয়াল রয়েছে, এক্সপোনেনশিয়ালটা এস রয়েছে, এসটা হচ্ছে কি না ইন্টিগ্রেশন ওভার ডিটি। তো এখানে একটা ইন্টিগ্রেশন বসে রয়েছে, সেই ইন্টিগ্রেশন ওভার ডিটি অফ দ্য ল্যাগ্রাঞ্জিয়ান। এবারে দ্য নোন রেজাল্ট যেটা, সেটা হচ্ছে যে গাউসিয়ান এবং ফ্রেনেল ইন্টিগ্রাল can be evaluated in closed form for finite dimensional integrals. So that means, say for example, তুমি হারমোনিক অসিলেটরের
ইয়ে থাকে, হারমোনিক অসিলেটরের ল্যাগ্রাঞ্জিয়ান থাকে, তাহলে অ্যাকশনে যেটা পাবে সেটা এক্স ডট স্কোয়ার পাবে, এক্স স্কোয়ার পাবে। ওকে, তো সেটা তোমার এই গাউসিয়ান ফর্মে, তাহলে সেইটা সলভ করা যাবে। কিন্তু হোয়াট অ্যাবাউট সাম আদার পোটেনশিয়াল, সে ফর এক্সাম্পল তুমি অ্যানাহারমোনিক টার্ম তুমি যোগ করলে, হারমোনিক অসিলেটর না অ্যানাহারমোনিক টার্ম তুমি যোগ করলে, ওকে, সেক্ষেত্রে আমি কি করব? সেক্ষেত্রে ইন্টিগ্রেশনটা করা যাবে না, কারণ দ্যাট ইজ নট গাউসিয়ান ফর্ম। আচ্ছা, বা ফর দ্যাট ম্যাটার এনি আদার পোটেনশিয়াল। এবার আমরা এমনিতে কি করি, আমরা এমনিতে যখন শ্রোডিঙ্গার ইকুয়েশন সলভ করি তখন হারমোনিক অসিলেটর বিভিন্ন মেথডে আমরা সলভ করতে পারি। কিন্তু যদি অ্যানাহারমোনিক টার্ম আমরা যোগ করি ফর এক্সাম্পল, তাহলে আমরা শ্রোডিঙ্গার মেথড দিয়ে সলভ করতে পারি না, অপারেটর মেথড দিয়ে সলভ করতে পারি না। কিন্তু আমরা করি কি, আমরা তো x to the power 4, if you want to take into account the effect of the nonlinear interaction, and that's very physical, nonlinear interaction nature আছে, x square interaction, x square potential আমরা যখন ধরি, that's an approximation, leading order approximation। তাহলে সেই টার্মগুলো আমরা কি করি, সেই টার্মগুলো আমরা পার্ট ডেরিভেটিভে ট্রিট করি। এখানেও if we encounter non-Gaussian or non-Fresnel type of integrals, then we will use that through perturbation theory. Okay, and so more general cases are treated perturbatively. Okay, so এখানে আমি একটা তোমাকে জেনারেল স্ট্র্যাটেজি যেটা আমাদের, সেই জেনারেল স্ট্র্যাটেজিটা প্রথমে আউটলাইন করছি। ওকে, তারপরে আমরা স্পেসিফিক্যালি প্রবলেম ধরবো, ধরে কাজ করব। ওকে, তো জেনারেল স্ট্র্যাটেজি হচ্ছে, তার আগে আমি বলি, তো আমি যেটা বললাম ওখানে যে ফ্রেনেল ইন্টিগ্রাল, সেটা হচ্ছে ধরো এস এক্স m/2 ti tf dt x dot t এর হোল স্কোয়ার, ওখানে আমার জায়গা নেই, ওমেগা টি স্কোয়ার টাইম ডিপেন্ডেন্ট অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি x t এর হোল স্কোয়ার। ওকে, এইটা দেখো x dot t এর হোল স্কোয়ার কোয়াড্রেটিক ফর্ম, x t স্কোয়ার অলসো কোয়াড্রেটিক ফর্ম, ওমেগা t জাস্ট সিম্পলি the time dependent parameter angular frequency. Okay, so this can be cast into Gaussian integrals and can be evaluated exactly. So this can be evaluated exactly. Okay, now suppose we have একটা কেস হচ্ছে কি, আমার vx আছে v0x plus v1x. Okay, now v0x is quadratic in x, মানে এরকম ধরনের কোয়াড্রেটিক x মানে হচ্ছে এই যে x স্কোয়ার দ্বিঘাত। ওকে, যদি আরো অনেক ভেরিয়েবল থাকে, ধরো x আর y দুটো ভেরিয়েবল আছে, তাহলে কোয়াড্রেটিক ফর্ম বলতে আমরা বুঝি কি না, x স্কোয়ার প্লাস y স্কোয়ার প্লাস xy, এগুলো হচ্ছে কোয়াড্রেটিক। এবার এদের যে কোনো পজিশন আছে ax স্কোয়ার প্লাস bxy প্লাস cy স্কোয়ার ইজ কোয়াড্রেটিক। ওকে, সো এখানে আমরা যেহেতু 1D নিয়ে কাজ করছি, তাহলে আমরা ধরলাম যে সাপোজ একটা এক্সাম্পল হচ্ছে যে vx হচ্ছে কি কোয়াড্রেটিক ইন x। ওকে, এবং তাহলে আমরা যেটা করব, ওমেগা এক্স যেটা আমরা সরি v1x আমার যেটা আছে, এইটাকে আমরা পার্টারবেশন হিসেবে ধরবো। ওকে, নাও সাপোজ কেস 2, এরকম ভাবে ভাগ করা নেই, যে একটা কোয়াড্রেটিক টার্ম রয়েছে, একটা পার্টারবেশন করা, যে ভাগ করা রয়েছে, ভাগ করা নেই। ওকে, তখন আমরা যেটা করব যে উই এক্সপান্ড, এটা জেনারেল স্ট্র্যাটেজি, এক্সপান্ড vx
around a classical solution, or basically path, classical path, এই যে সাবস্ক্রিপ্টটা দিয়েছি সেটা ডিনোট করে যে ক্লাসিক্যাল পাথ, ওকে, ক্লাসিক্যাল পাথ of Euler-Lagrange equation mx dot plus del v del x is equal to 0, ওকে। এবং আমরা এটা এক্সপান্ড করলে তুমি জানো যে বিভিন্ন অর্ডারের টার্ম থাকবে, ওকে। আমরা রাখবো শুধু আপ টু কোয়াড্রেটিক order in x, so that omega square is 1 by m del 2 bhag v del x square, x is equal to x classical. So this is a very standard technique. So for example, when we teach either classical mechanics or quantum mechanics, or basically when we learn, harmonic oscillator plays a very important role. Of course, harmonic oscillator appears in nature. So you know, from the example of simple Ponti pendulum approximation, when the angle of oscillation is very small, okay. There are many other examples also where harmonic oscillator appeared. So either classical oscillator or the quantum oscillator, it's a very famous example. Apart from the fact that harmonic oscillator itself appears in many natural phenomena or the physical phenomena, one important thing is that if we are given any potential, just like this particular example v of x, and say it has a local minima, we can expand vx around this local minima, and the leading order term will be quadratic in x. So the leading order term quadratic in x means this is like harmonic oscillator x square. So if you want to study fluctuations around the equilibrium point, then this gives me an effective harmonic oscillator potential. Effective in the sense there are higher order corrections also, okay. So if it is higher corrections, if we neglect that, then this is basically harmonic oscillator. On the other hand, if we take higher order correction, then we get anharmonic oscillator. So this is also one important aspect of studying harmonic oscillator, because it appears in the effective description of many potential. Now note that this omega square, this is the coefficient of x square term, okay. So this is del 2v del x square at x is equal to xc. Now why I said local minima, because you know, if vx is equal to 0, sir, ওটা del 2v del x square, for say x is equal to x star, okay, sorry, del v del x is equal to 0 for x is equal to x star, then we say that this extrema, it can have local minima or maxima. Then we check if it is greater than 0, then minima, right? So local equilibrium point, when you have, then the potential del 2v del x square greater than is equal to 0, that's the minima, okay. So if you expand vx, that's his expansion say around x naught, কি পাবে বলো? that's his expansion যদি আমি করি v of x at x naught, বলো কি পাবো? কি পাবো? টেলর সিরিজ এক্সপানশন, এটা তো বলবে v at x naught, v at x naught
plus del v del x at x equal to x naught. তার একটা কোফিশিয়েন্ট কিছু একটা থাকবে, x minus x naught. শুধু x নট। x minus x naught. কোনটা নেব? x minus x naught. আর এই প্রথম টার্মটা x minus x naught, তারপর কি? Del v del x at x equal to x naught. তারপর half x minus x naught whole square del 2v del x2 at x equal to x naught. ঠিক বলছে বন্ধুরা? বেশ, এটা চেক করে দেখবে। ওকে, যে এক্স মাইনাস এক্স নট না কি আছে, আমার ওইটা বলার উদ্দেশ্য নয়। এই টার্মটা ইজ ইকুয়াল, যদি লোকাল মিনিমার এগেইনস্টে তুমি করো তখন ডেল ভি ডেল এক্স এক্স ইজ ইকুয়াল টু এক্স নট ইজ ইকুয়াল টু 0 বিকজ অফ দিস। ওকে, এইটা পড়ে থাকে এবং এইটা যে আমি এখানে লিখেছি ডেল টু ভি ডেল এক্স স্কোয়ার এক্স ইজ ইকুয়াল টু এক্স সি 1/m লিখেছি, কারণ ওই দিস ইজ অ্যাপ্লিকেবল ফর এম এক্স ডট প্লাস ডেল ভি ডেল এক্স। সো এম দিয়ে ভাগ করলে 1/m আসে সেখান থেকে। ওকে, এবার দেখো মিনিমা হতে গেলে ডেল টু ভি ডেল এক্স স্কোয়ার টার্মটাকে পজিটিভ হতে হয়, তাই তো? দিস ইজ দ্য কন্ডিশন। সো তারপর ওমেগা স্কোয়ার যে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি আমরা যেটা পাবো সেটা তার পজিটিভ কোয়ান্টিটি, মাস ক্যান নট বি নেগেটিভ। সো 1/m ডেল টু ভি ডেল এক্স স্কোয়ার ইজ এ পজিটিভ কোয়ান্টিটি ইফ ভি ইজ এ লোকাল মিনিমা। ওকে, তো এই কনসেপ্টটা যখন তোমরা নেক্সট সেমিস্টারের স্বপনদার কাছে অ্যাটমিক এবং মলিকুলার ফিজিক্স পড়বে তখন দেখবে এটা পার্টিকুলারলি ফর দ্য কনটেক্সট অফ মলিকুলার ফিজিক্স এটা খুব কাজে লাগে। এবং আমি এটা এতটা বললাম তার কারণ হচ্ছে এটা থেকে তোমাদের সিএসআই নেটে 2 নম্বরের বা যে মানে খুব ছোট প্রশ্ন, এটা গেটে তোমাদের স্বপ্ন সমান স্টাডি করি, গেটেও তোমার এরকম ধরনের প্রশ্ন আছে যে একটা পোটেনশিয়াল আছে, সেই পোটেনশিয়ালটা হয়তো আগে দেখেছো নাও হতে পারে, সেই পোটেনশিয়ালটা দিয়ে তোমাকে বিভিন্ন রকমের হাইট অফ দ্য পোটেনশিয়াল মানে মলিকুলার ফিজিক্সে অ্যাপ্লিকেশন করতে যা যা জিনিস লাগে সেটা লাগে। তোমাকে ধরো বলো যে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি বের করো, সো ইউ নো দ্যাট দিস ইজ দ্য ফর্মুলা। ওকে, এবং আরো অনেক কিছু এর সঙ্গে মলিকুলার ফিজিক্স বেসড ইনপুটটা দেয়, ইনপুট দিয়ে বিভিন্ন রকম তোমার ভাইব্রেশনাল কনস্ট্যান্ট বের করতে দেয়, বা আরো আরো যা কিছু ফিজিক্যাল প্যারামিটার এসেন্সিয়াল ফর কি বলো ওটাকে মানে ক্যালকুলেশন মলিকুলার ফিজিক্সে, সেগুলো ক্যালকুলেশন করতে দেয়। ওকে, তো সেইটা একটু দেখবে। এটা আমার এখানে জাস্ট ইনফরমেশনটা একটুকুই কাজে লাগবে, তার বাইরে কিছু নাই। ওকে, বেশ, আমি এই পার্টটাকে মাঝখানে ঢুকে গেলে তোমাদের খাতা দেখছি, খাতা দেখে তো অবাক কাণ্ড, যা লিখছি সেই জন্যই মানে আমি বললাম না যে নোটটাকে এডিট না করে দিলে, ও নোটটা এডিট করে দিলি বা কি আছে, যা পেয়েছে যা ছিল মানে সব লিখেছে রিলেভেন্ট, তার ফলে অনেকটা সময় নষ্ট হয়ে যায় তোমাদের। তার ফলে হয়তো মানে একটু স্মার্ট ওয়েতে অ্যান্সার করলে হয়তো হাতে একটু বেশি সময় পেতে। সবাই নয় হয়তো, কিন্তু অনেকেই দেখছি, প্রায় সবাই মানে 100% না হলেও মেজরিটি যেটা করেছে, যে যা লেখা থাকছে সেটা দেখে 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 মানে রিলেভেন্ট মাথার মধ্যে না রেখে সেটাকে ইয়ে করে দিচ্ছে, কপি করে দিচ্ছে। তো বেশ, তোমাদের কোয়ান্টাম মেকানিক্সের খাতাটা কালকে 12টার মধ্যে পুরোটা মানে পুরো মার্কসটা একদম পাঠিয়ে দেওয়ার চেষ্টা করছি। দেখছি আজকে স্যার। বলো স্যার, আমি একটা গন্ডগোল করে ফেলেছি, মানে বিশাল বড় ভুল হয়ে গেছে। আমি এখন আপনার ক্লাস করতে করতে আমার মেল চেক করে দেখছি যে আমার মেলটা আপনাকে সেন্ড হয়নি। ফরওয়ার্ড করে দিও, আর কি বলবো, ওই মেলটাই ফরওয়ার্ড করবে যাতে টাইমটা আছে, অন্য আলাদা নতুন করে কিছু দেবে না। না ওটাই ইয়ে করবো। আমার মানে আপনার বোধহয় আমার মানে মেল অ্যাড্রেস ইয়ে করতে ভুল হয়েছে। ঠিক আছে, তুমি ওইটা যেটা যে মেলটা পাঠিয়েছিলে তোমার
বক্সে ফেরত এসছে হ্যাঁ মেলার ডেমো হিসেবে, সেই মেলটাই তুমি আমাকে ফরওয়ার্ড করবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ স্যার হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এখানে আমরা যেটা করব, ধরো ফ্রি পার্টিকেল আমরা যদি এক্সাম্পলটা করি, এখন যেটা বললাম যে জেনারেল স্ট্র্যাটেজি আমি তোমাকে বললাম, এবং মোস্টলি আমরা কেস 2 যেটা সেরকম ধরনের পোটেনশিয়াল পাবো। তো সেই এবং এখানে পোটেনশিয়াল যেটা পাবো সেটা 0 থাকতে পারে, নাও থাকতে পারে। এখানে যেটা হচ্ছে যে তোমার যে এক্স ক্লাসিক্যাল যেটা রয়েছে, পাথটাকে আমরা পাথের অ্যারাউন্ড অফ ফ্লাকচুয়েশন, আমি একটা এক্সাম্পল করি, এবং প্রথম এক্সাম্পলটা করব সিম্পল হারমোনিক অসিলেটর এক্সাম্পল, ওকে? এবং এই সরি ফ্রি পার্টিকেল, সব থেকে সোজাটা আমরা এক্সাম্পলটা করব। আচ্ছা, এখানে ফ্রি পার্টিকেলের জন্য আমি তোমাদের অলরেডি যে কোয়ান্টাম যে প্রোপাগেটর যেটাকে বলে, কোয়ান্টাম মেকানিক্সের ডেফিনিশন হিসেবে সেটা আমি করেছি। বেশ, দাঁড়াও, এখন সব থেকে সোজা এক্সাম্পল যে ফ্রি পার্টিকেল, সেটা আগে করি। আচ্ছা, ফ্রি পার্টিকেলের এইটা হচ্ছে গিয়ে হাফ এম x ডট টি এর হোল স্কোয়ার, ওকে? এবং এটাকে যদি k0 বলি তাহলে xf tf xi ti। আচ্ছা, আমি ওদিক হবে না, আমি নিচে লিখছি m 2 pi i h bar tf minus ti e to the power I h bar m by 2 x up minus x এর হোল স্কোয়ার। দেখো, এই ফর্মুলাটা আমরা ডিরাইভ করেছিলাম, তাই তো? যখন আমরা এমনি ক্যানোনিক্যাল কোয়ান্টাইজেশন স্কিমে যদি প্রোপাগেটর বের করতে হয়, তাহলে ফ্রি পার্টিকুলার প্রোপাগেটর কেও সেটা আমরা বের করেছি ক্লাসে, ওকে? এবারে তার মানে এইটা নোন, এই যে এইটা যেটা বের করেছি এটা নোন। এখন এরপর আমরা যেটা করব, আমাদের এটা দরকার, এখন আমরা একই জিনিস আমরা জানি যে ফাইনম্যান পাথ ইন্টিগ্রাল স্কিমে ওই একই জিনিস হচ্ছে আমরা এইভাবে ক্যালকুলেট করতে পারি, n xi xf পাথ ইন্টিগ্রাল ওভার এ পাথ e টু দি পাওয়ার i h বার, এখানে s নট, ওকে? s নট এখানে আমার জায়গা নেই, এখানে হচ্ছে বেসিক্যালি xt, ওকে? আচ্ছা, এইবার আমরা যেটা করব যে এইটা একটা মেথডে অলরেডি নোন, দিস ইজ অলরেডি নোন। দিস ইজ অলরেডি নোন, বেসিক্যালি ডান দিকের এক্সপ্রেশনটা। এইখানে তোমার এইটা আমি এইটা ক্যালকুলেশন করব dxt e to the power i bar sxc, যেটা উপরে আউটলাইন করলাম সেই মেথডে করব। এইটা আমরা দেখেছিলাম, এইটা যে ডেফিনেশন আছে সেটাতে ইনফিনিটি আসছিল, ওকে? আমরা এইটা বের করব, বের করার পর আমরা এইটার সঙ্গে নোন যে রেজাল্ট তার সঙ্গে এটা কম্পেয়ার করব। নোন রেজাল্টটা কম্পেয়ার করে আমরা এইটাকে ডিটারমিন করব, ওকে? তাহলে জিনিসটা ক্লিয়ার হলো যে canonical quantization এর যে prescription for calculation of path propagator of the Green's function that we have already calculated for the free particle. Now we will do the same calculation using path integral techniques, and in that way I will teach you how to do path integration. এবং এই যে এক্সপ্রেশন রয়েছে, একই k0 যে এক্সপ্রেশন রয়েছে, এখানটা বাইরে একটা কার্লি এর নর্মালাইজেশন ফ্যাক্টর বসে আছে। আমরা আগের দিন যখন জেনারিক ভাবে ডিফাইন করছিলাম হোয়াট ইজ পাথ ইন্টিগ্রেশন, সেখানে এই এনটাকে ডিফাইনও করেছি, কিন্তু আমরা দেখছিলাম যে এনটা আছে ইন টার্মস অফ সাম প্রোডাক্ট n গোস টু ইনফিনিটি, ওকে? ইনফাইনাইট প্রোডাক্ট। এবং আমরা যেটা বের করেছি করে দেখছিলাম এটা একটা অসুবিধা হচ্ছে। তো তার ফলে আমরা যে স্ট্র্যাটেজি আমরা নেব সেটা হচ্ছে এই কে নট আর এই কে নট, এই দুটোকে সমান হতে হবে। সমান হতে গেলে এন এর যে ভ্যালু, ওই যে আমরা একটা ইনফাইনাইট প্রোডাক্ট পাচ্ছিলাম, সেটাকে আমরা রেগুলেট করব এই নর্মালাইজেশন কনস্ট্যান্টের ভ্যালু, ওকে? বেশ, এটা
এটা আমাদের মাথায় থাকলো। আমরা এটাও দেখেছিলাম যে আমাদের ক্লাসিক্যাল পাথ, আমরা এটাও দেখেছিলাম ক্লাসিক্যাল পাথ সমান আমাদের, এটা ক্লাসে করা, হ্যাঁ আমি জাস্ট রেজাল্টটা রিকল করছি, তোমাদের হয়তো অনেকেই মোবাইল বা এতে করছো, বের করতে অসুবিধা হবে সেই জন্য। টি মাইনাস টি আই, ওকে, দিস ক্লাসিক্যাল পাথ। এই যে ফ্লাকচুয়েশন নেব, পাথের ফ্লাকচুয়েশন নেব, কোয়াড্রেটিক ফর্মে ইন্টিগ্রেশনটাকে কনভার্ট করব, করে ইন্টিগ্রেশন করবো, তার মানে তার মানেই ফ্রি পার্টিকেলের জন্য আমার যেইখানে দেখো এটা আমি এটাতে, আচ্ছা এটা একটু মুছে ছোট করেই করি, কারণ দেখতে তাহলে বোধহয় সুবিধা হবে তোমাদের। এখানটা আমি একটু মুছে, যেটা লিখেছি কিন্তু খুব একটা বোঝা যাচ্ছে না, হ্যাঁ এটাকে আমি ছোট করে লিখি। এটা হচ্ছে গিয়ে তোমার ডি এক্স টি e to the power I H0 S naught S naught xt. Okay, এখানে দেখো this is a function of xt, general path. This path integration is over also all path, right? So that's the definition of this capital D, path over all path. এইবার আমরা যেটা করছি, this is my classical path for free particle, and for any other example we can determine the classical path by solving the Euler-Lagrange equation of motion for the given system. Okay, যদি এটা অ্যানালিটিক্যাল ফর্মে পাওয়া যায় তাহলে যে সলিউশনটা আসবে সেটা হচ্ছে ক্লাসিক্যাল পাথ। যদি অ্যানালিটিক্যাল ফর্মে না পাওয়া যায়, পার্টারবেটিভ ফর্ম, যে সলিউশনটা সেটা অর্ডার রাখতে হবে। কিন্তু ফ্রি পার্টিকেল উই আর ফরচুনেট এনাফ আমরা এক্স্যাক্টলি সলভ করতে হবে এবং করেছি। এইবারে আমাদের টেকনিক যে ফ্লাকচুয়েশন নেব যেটা বলছিলাম, সেই ফ্লাকচুয়েশন যে নেওয়ার কথা বলছি, এইটা হচ্ছে ক্লাসিক্যাল পাথ প্লাস ওয়াইটি। ওকে, এইটা হচ্ছে গিয়ে তোমার কোয়ান্টাম ফ্লাকচুয়েশন। তোমাদের যে আনসার রিলেশন যখন পড়েছো, যখন, তখন তোমরা জানো যে ক্যানোনিক্যাল যে ভেরিয়েবল গুলো থাকে, সেই ক্যানোনিক্যাল ভেরিয়েবল গুলোকে সাইমেলটেনিয়াসলি মেজার করা যায়, এক্স পি থিটা অ্যাঙ্গুলার মোমেন্টাম এরকম ধরনের জিনিসগুলো। ওকে, এবং তার জন্য তোমাদের একটা আনসার্টেনটি আছে। এবং কোয়ান্টাম ফ্লাকচুয়েশন আমরা সেটাকেই বলছি যখন কোয়ান্টাম মেকানিক্স ইজ অ্যাট ওয়ার্ক। এবং যখন কোয়ান্টাম মেকানিক্স ইজ অ্যাট ওয়ার্ক, তখন ক্লাসিক্যাল মেকানিক্স আমাদের যে নির্দিষ্ট একটা পাথ দেয়, এক্সি বলে যেটা আমি ডিনোট করেছি, সেই পাথটাই ধরে যদি কোয়ান্টাম মেকানিক্স ফলো করতো তাহলে তো ডিটারমিনিস্টিক হতো, কিন্তু সেটা নয়। তারপরে অল পাথস আর অ্যালাউড। এবং আমরা দেখো গাউসিয়ান ইন্টিগ্রেশনের কথা যখন বলছি, যদি কোনো পোটেনশিয়াল গাউসিয়ান ইন্টিগ্রেশনের ফর্মে না থাকে, আমরা কি বলছি, লোকাল ইকুইলিব্রিয়ামের রেসপেক্টে এক্সপান্ড করে কোয়াড্রেটিক টার্ম থেকে লিডিং অর্ডারে সেটাকে নেবো। তো কোয়াড্রেটিক টার্ম লিডিং অর্ডারে কাজগুলো সেটা গাউসিয়ান ফর্মে থাকছে, তাই তো? এইবারে এইরকম ধরনের গাউসিয়ান ফর্ম যদি থাকে, মুখে আমি যদিও বা বলছি যে আমি সমস্ত পাথ নিচ্ছি, এই ডিএক্সটির মধ্যে আছে, আমরা দেখবো ক্যালকুলেশন করে যে বেসিক্যালি যে ক্লাসিক্যাল পাথ, সেই ক্লাসিক্যাল পাথের যে ধরো এটা ক্লাসিক্যাল পাথ। ওকে, এবার আমরা সাম ওভার অল পাথ করছি, কিন্তু যেটা হয় যদি কোয়াড্রেটিক হয়, গাউসিয়ান হয় ইন্টিগ্রেশনটা, তাহলে সেই ইন্টিগ্রেশন লিডিং অর্ডারে যে পাথগুলোর কাছাকাছি, ওকে, এবার কাছাকাছিটা অবশ্য কোয়ালিফাই করতে হয়, যে পাথগুলো এর ওকে কাছাকাছি অবস্থায় থাকে, সেটা এইচ বার দিয়ে একটা তোমার ইয়ে করা যায়। ওকে, সেইগুলোই তোমার একমাত্র এটা কন্ট্রিবিউট করে। ওকে, আচ্ছা, সেইটা
যে ক্লাসিক্যাল পাথ রয়েছে সে তুমি যদি এক্স মাইনাস এক্স ক্লাসিক্যাল করো তাহলে কি পড়ে থাকছে ওয়াইটি, যে ডিফারেন্সটা পড়ে থাকছে সেটাই হচ্ছে কি তোমার ফ্লাকচুয়েশন, কোয়ান্টাম ফ্লাকচুয়েশন। ওকে, বেশ। এরপরে আমার কি করা আছে, আমার বাউন্ডারি কন্ডিশন বা ইনিশিয়াল কন্ডিশন কি ধরা আছে বলো? এক্স এক্স এর জন্য ইনিশিয়াল কন্ডিশন কি দেওয়া আছে? এক্স এর জন্য কি ইনিশিয়াল কন্ডিশন দেওয়া আছে? xi xi আর xtf, তাই তো? বেশ, আমরা যখন অয়েলার ল্যাগ্রাঞ্জ ইকুয়েশন অফ মোশন বের করি তখন আমরা কি করি, যে ফ্লাকচুয়েশন এট দ্য এন্ড পয়েন্ট অর দ্য ভ্যারিয়েশন, ওখানে ফ্লাকচুয়েশন কথাটা সরাসরি ব্যবহার করি, ভ্যারিয়েশন এট দ্য এন্ড পয়েন্ট কি হয়? তুমি যখন ভ্যারিয়েশন প্রিন্সিপাল জিরো হয়, তাই তো? তাই যদি জিরো হয় তাহলে ওয়াইটিআই কত হবে? ওয়াইটিআই কত হবে? আর ওয়াইটিএফ কত লিখেই দিলাম, জিরো হবে। তার কারণ ওয়াইটিআইটা কত? ওয়াইটি সমান হচ্ছে গিয়ে কত? এক্সটি মাইনাস এক্স ক্লাসিক্যাল টি, তাই তো? বেশ, এইবারে দেখো যে তোমার তুমি যখন ভ্যারিয়েশন করছো তখন ভ্যারিয়েশন এট দ্য এন্ড পয়েন্ট যদি তোমার জিরো হয়, এক্স ক্লাসিক্যালের জন্য জিরো, তাহলে পড়ে থাকছে ওয়াই, তাহলে ওয়াই এর জন্য কিন্তু ভ্যারিয়েশন জিরো হবে এবং তারপরে ওয়াই টিআই ইজ ইকুয়াল টু জিরো অ্যান্ড ওয়াই টিএফ ইজ ইকুয়াল টু জিরো। দিস ইজ এ স্মল ফ্লাকচুয়েশন। আচ্ছা, তার মানে নো ফ্লাকচুয়েশন at the end points at the end points of the classical path. Okay, now এখন একটা আমি সাইড কমেন্ট করি। আমি তোমাদের দেখো রেফারেন্সে ফাইনম্যান যিনি পাথ ইন্টিগ্রালটা ডেভেলপ করেছিলেন সেখানে ফাইনম্যান এন্ড হিপস এর একটা বই আছে, বিখ্যাত বই। ওকে, এবার যদি কখনো সময় পাও পরীক্ষার জন্য পড়তে গেলে অবশ্যই অসুবিধা, কারণ এত সুন্দরভাবে এবং এত বিশদভাবে কনসেপ্টগুলোকে ডেভেলপ করা হয়েছে, পরীক্ষার জন্য পড়তে গেলে অনেকটা হবে না যে তা নয়, সময় দিতে হবে। ওখানে দেখবে যে তোমার আরো অন্য অনেক জায়গাতেও আছে, কিন্তু যেহেতু এই রেফারেন্সটা দিয়েছিল ওটার কথাই বলছি, ওখানে দেখবে তুমি যে হাউ টু ডিরাইভ ইকুয়েশন অফ মোশন যখন ফ্লাকচুয়েশনটা আমি ধরে নিই যে ভ্যারি করছে না। যদি আমি ধরে নিই যে ফ্লাকচুয়েশন ভ্যারি করছে না এট দ্য এন্ড পয়েন্ট, at one of the endpoints for example, তাহলে what should be the form of আমার অয়েলার ল্যাগ্রাঞ্জ ইকুয়েশন অফ মোশন? ওটা কি একই থাকবে নাকি পাল্টাবে? এরকম ধরনের ইস্যু কিছু হোমওয়ার্ক হিসেবে মানে এক্সারসাইজ হিসেবে দেওয়া আছে, করে দেওয়া আছে কিনা আমি মনে করতে পারছি না, সম্ভবত করে দেওয়া নেই। তো এই ধরনের যে জিনিসগুলো খুব ইন্টারেস্টিং। এবং যদিও পাথ ইন্টিগ্রাল সাধারণভাবে তোমার অধিকাংশ ইউনিভার্সিটি পড়ানো হয় না, কিন্তু মুশকিল হয় যখন তোমরা ইন্টারভিউ ফেস করবে, যারা বসে থাকবে তারা তাদের যে নিজের রিসার্চ এরিয়া মোস্টলি যেটা দেখছি স্টুডেন্টদের সঙ্গে কথা বলে সেইখান থেকে প্রশ্ন করতে বেশি স্বচ্ছন্দ। সেটা একটা চেঞ্জ ইন দ্য আউটলুক, সেটা হওয়া উচিত নয় যদিও, যেটা অধিকাংশ জায়গাতে পড়ানো হয় না সেই জিনিস জিজ্ঞাসা করা উচিত নয়। তোমরা এখানে পড়ছো ইলেকট্রিক সাবজেক্ট হিসেবে পড়ছো, এরকম ভাবে হয়তো বিএইচইউতে ফিল্ড থিওরি যারা পড়ে তাদের আছে, কিন্তু দোজ আর অল ইলেকটিভস, তাই তো? সবাই তো পড়ছে না, যদিও কোথাও পাথ ইন্টিগ্রাল আছে ইলেকটিভ, কিন্তু এই ধরনের প্রশ্ন করে। তো এবার যে পাথ ইন্টিগ্রাল রিসার্চ করছে সে হয়তো সরাসরি তোমাকে পাথ ইন্টিগ্রাল হার্মোনিক অসিলেটর কোয়ান্টাইজেশন বলতে বললো, কিন্তু ওখানে যে জিনিসগুলো সে নিজে পড়েছে, যে বাউন্ডারিটা যদি আমি ফ্লাকচুয়েশন জিরো না হয় তাহলে কি হবে, ওই রকম ধরনের জিজ্ঞাসা করতে পারে, নি বলতেই পারে, বিকজ দ্যাট ক্যান বি পোজড অ্যাজ এ প্রবলেম ফর দ্য ক্লাসিক্যাল মেকানিক্স। যে ক্লাসিক্যাল মেকানিক্স তুমি করেছো, ভ্যারিয়েশন প্রবলেম করেছো, বোথ এন্ডে ফ্লাকচুয়েশন জিরো ধরেছো, করে অয়েলার ল্যাগ্রাঞ্জ ইকুয়েশন অফ মোশন পেয়েছো। সো ডু ইউ নো if the fluctuation at the end points do not vanish or one of the end points
ইটস নট নন ভ্যানিশিং, তাহলে ইকুয়েশন অফ মোশন কি একই থাকবে না পাল্টাবে? পাল্টালে কি রকম করে পাল্টাবে? ফিজিক্যাল, সে ফর এক্সাম্পল হার্মোনিক অসিলেটরের কেসটা দিয়ে যদি আমি সলভ করি ওই মেথডে, যে একটা এন্ডে ফ্লাকচুয়েট করলো না, কি হবে না হবে, এরকম ধরনের প্রশ্ন কিন্তু জাস্ট ফ্রম দ্য কনটেক্সট অফ ক্লাসিক্যাল মেকানিক্স জিজ্ঞাসা করতে পারে। তো যারা দোজ হু আর অ্যাসপায়ারিং ফর নেট গেট, জাস্ট একটু দেখো, বই থেকে দেখো, কারণ ওই ভ্যারিয়েশন প্রিন্সিপাল থেকে অনেক অনেক প্রশ্ন করা যায় ইনফ্যাক্ট, এবং করছেও আজকাল, যে করছে না তা নয়, দেখছি মাঝে মধ্যে প্রশ্ন করেছে। আচ্ছা, তাহলে again coming back to our point, we are following this case 2, যে ক্লাসিক্যাল পাথের রেসপেক্টে আমরা এক্সপানশন করব, এক্সপানশন করে যে ফ্লাকচুয়েশন পাবো সেটাকে স্টাডি করবো, এবং আমরা আমার এইটা হচ্ছে কি ফ্রি পার্টিকুলার জন্য দিস ইজ মাই ক্লাসিক্যাল পাথ, দিস ইজ মাই ক্লাসিক্যাল পাথ, এবং আমরা এখানে যে কোনো একটা পাথকে ক্লাসিক্যাল পাথের রেসপেক্টে কোয়ান্টাম ফ্লাকচুয়েশন ধরেছি yt, এবং আমাদের condition for yti, y at the end points ti and tf is equal to 0. So that means no fluctuation at the end points of the classical path. বেশ, এরপরে আমরা অ্যাকচুয়াল কাজটাকে করি। আমাদের ইন্টিগ্রেশনে যেটা আছে xt আছে, s নট xt আছে, এইটাকে আমরা ওখানে বসালাম, যেটা হচ্ছে x ক্লাসিক্যাল t প্লাস yt, তাই তো? বেশ, x নটের এক্সপ্রেশন কি? m/2 x ডটের হোল স্কোয়ার। তার মানে আমার এইখানে হচ্ছে গিয়ে dt x ক্লাসিক্যাল t প্লাস, আচ্ছা এইটাকে স্কোয়ার, মানে এই স্কোয়ার ব্র্যাকেটটা আর্গুমেন্ট হিসেবে এসছে, এইখানে এটাকে একই স্কোয়ার দিলে কনফিউশন হতে পারে। তাহলে এইটা হচ্ছে গিয়ে আমার এস নট ইনক্লুডিং ফ্লাকচুয়েশনস। বেশ, আমি ইন্টিগ্রেশনটা তোমরা জানো টিআই টু টিএফ, তো আমি সেখানে আলাদা করে দিচ্ছি না, এখানে ইন্টিগ্রেশন লিমিট আলাদা করে দিচ্ছি। m/2 dt x ক্লাসিক্যালের হোল স্কোয়ার, আমি এখানে আর্গুমেন্ট গুলো লিখছি না, দেখতে বাজে লাগবে। এইটা গেল, আর গেল টুয়াইস x ক্লাসিক্যাল ডট y ডট। তা লিডিং অর্ডার টার্মে আমার এই যে এইটা মাল্টিপ্লাইড বাই m/2, এটাকে আমি লিখতে পারি s নট x ক্লাসিক্যাল, হ্যাঁ কি না? লিখতে পারি? yes or no? Yes, sir. ওকে, বেশ। পরের যে টার্মটা রয়েছে, পরের টার্মটাকে আমি লিখতে পারি, আমি আলাদা m/t dt y ডট t এর হোল স্কোয়ার, আর থার্ড টার্ম ওখানে ভেতরে একটা 2 আছে, বাইরে একটা হাফ আছে, তাহলে 2 আর হাফে কাটাকুটি হয়ে গেল, m থাকলো, dt থাকলো, এইটা থাকলো, এটা থাকলো। ওকে, তিনটে টার্ম আমি আলাদা আলাদা করে লিখে নিয়েছি। ওকে, আচ্ছা, এখানে টি এর লিমিট গুলো কিন্তু সবেতেই হচ্ছে টিআই টু টিএফ, আমি আলাদা করে ক্লামজি করার জন্য লিখছি না, প্রথমে একবার লিখে দিয়েছি। আচ্ছা, এরপর দেখো এখানে একটা ট্রিক আমি ব্যবহার করব। এই ট্রিকটা ব্যবহার করে আমি কোয়াড্রেটিক ফর্মটাকে রাখবো। সেই ট্রিকটা কিন্তু হারমোনিক অসিলেটর বা অন্য যখন কিছু করবো তখন সেখানেও আমাকে এই ট্রিকটাকে কিন্তু আমাকে ব্যবহার করতে হবে। বেশ, দেখা যাক। এস নট যেমন ছিল তেমন থাক, কোনো অসুবিধা নেই। এইটা আমার ফ্লাকচুয়েশন করে যেটা পেয়েছি, এটা যেমন ছিল থাকলো। থার্ড টার্মটাকে আমি নিয়ে কাজ করব। বেশ, দেখো তো থার্ড টার্মটাকে আমি এরকম ভাবে লিখতে পারি নাকি, দেখো তো, এম ওয়াই অফ টি এক্স ক্লাসিক্যাল অফ, সরি এক্স ডটটা দিয়েছি, ঠিক আছে, এক্স ডট ক্লাসিক্যাল অফ টি
TI to TF plus M দেখো থার্ড টার্মটাকে আমি এইভাবে লিখতে পারি কিনা পার্শিয়াল ইন্টিগ্রেশন করেছি থার্ড টার্মটা এভাবে লিখতে পারি Yes, sir. বাকিরা কি বলছে থার্ড টার্মটাকে লিখতে পারি জাস্ট পার্শিয়াল ইন্টিগ্রেশন করেছি আর কিছুই করিনি মানে সরি ইন্টিগ্রেশন বাই পার্টস বলে বোধ ইন্টিগ্রেশন বাই পার্টস একটা মাইনাস হবে না স্যার? হ্যাঁ মাঝে স্যার মাইনাস হবে এইখানটায় হ্যাঁ হ্যাঁ বেশ তাহলে এই মাইনাসটা করলে ইন্টিগ্রেশন বাই পার্টস এ মিলছে হ্যাঁ স্যার বেশ এবার এইটা সমান কত আর এইটা সমানই বা কত উপরেরটা সমান 0, বেশ কেন 0 বললে ওই এন্ড পয়েন্টে ফ্লাকচুয়েশন 0। ইয়েস তাহলে দেখো যে yti is equal to 0 ytf is equal to 0 তাই তো তাহলে যেটা বললো সেটা ট্রু যে এইটা is equal to 0 এইটা কি এই যে সবুজকালি হ্যাঁ ওটা তো স্যার ওয়াইটি হবে কোনটা মানে সেকেন্ড টার্মে যেটা মাইনাস টার্মের সঙ্গে রয়েছে ওটা ওয়াইটি হবে ওয়াই ডট টি হবে না তো তুমি আগে সেকেন্ড টার্মটা 0 হচ্ছে কিনা বলো হ্যাঁ সেকেন্ড ওটা টার্মটা বেশ দাঁড়াও এইবারে তুমি বলছো যে এইটা ডাবল ডটটা হবে না বলছো হ্যাঁ স্যার ওটা ডেরিভেটিভ হবে না শুধু ওয়াইটি হবে বাকিরা কি আচ্ছা ঠিক আছে ওয়াইটি তো হবে ঠিক মানে ওয়াই ডট টি হবে না ওয়াইটি হবে ওয়াইটি হবে প্রথমে তো ওয়াই ডট এক্স ডট ছিল হ্যাঁ হ্যাঁ স্যার সেটাই বলছিলাম হ্যাঁ কি বলছো তাহলে কি মানে যেটা লেখা আছে এখন বোর্ডে সেটা ঠিক হ্যাঁ ওটাই দাঁড়াও আরেকজন যে কথা বলছিল সে কি বলছে শুনি হ্যাঁ স্যার ঠিকই তো আছে বেশ এবার ওটার ভ্যালুটা কত হবে যে সবুজ দাগ দেওয়া রয়েছে ওটার ভ্যালুটা কত হবে ওটা 0 হবে কেন স্যার ক্লাসিক্যালে এক্স ডবল ডট ফ্রি পার্টিকেলের ক্ষেত্রে এক্স ডবল ডট ইকুয়াল টু 0 ছিল ওকে ভেরি গুড তাহলে এটাও 0 হলো যেটা প্রীতম বলছে যে ক্লাসিক্যাল পাথে যে ইকুয়েশন অফ মোশন সেটা হচ্ছে যে ইকুয়েশন অফ মোশন হচ্ছে এক্স সি ডট ডাবল ডট ইজ ইকুয়াল টু 0 সেই জন্য এটা 0 হবে ভেরি গুড তাহলে আমি পরে স্যার ফ্রি পার্টিকেল হলে তো 0 হবে এটা কি ফ্রি পার্টিকেলই ধরা হয়েছিল হ্যাঁ তো ফ্রি পার্টিকেল ধরেই তো কাজ করছি আমরা তো এই যে ফ্রি পার্টিকেল ধরেই করছি জেনারিক মেথড যখন অন্য কোনো পোটেনশিয়াল ধরবে তখন ওটাকে এমন ভাবে কাস্ট করা যায় যে মানে আমি যে জেনারেল টেকনিক যেটা বলছি ফ্রি পার্টিকেলের জন্য করলাম একটা টার্ম এলো বেরো এই যে প্রথম টার্মটা 0 হলো সারফেস টার্মের থেকে 0 হলো তাই তো যে y at ti and tf is equal to 0 সেকেন্ড টার্মটা অয়েলার-ল্যাগ্রেঞ্জ ইকুয়েশন অফ মোশন স্যাটিসফাই করে বলে 0 হলো এবার ধরো তুমি ফ্রি পার্টিকেল না ধরে হারমোনিক অসিলেটর করলে ঠিক আছে তখন আমরা দেখবো যে এই যে দুটো টার্ম 0 হবে তার একটা কারণ হচ্ছে যে এরকম সিমিলার টু y at ti tf will be 0 সেকেন্ড টার্মটা 0 হবে ওখানে হারমোনিক অসিলেটরের জন্য কি হয় না x ক্লাসিক্যাল ডট প্লাস ওমেগা স্কয়ার x যদি ফর্মে থাকে
সেইটা 0, সেরকম ফর্ম আসবে। হার্মোনিক অসিলেটর যখন করবো সেরকম ফর্ম আসবে। অ্যান্ড ইনফ্যাক্ট অন্য যে কোনো পোটেনশিয়াল করি না কেন, এই যে ভ্যানিশ যেটা করি, যে দুটোটা, মানে তুমি যেটা মনে রাখো, ফ্রি পার্টিকেলটা যদি বুঝতে পারো যে ফ্রি পার্টিকেল এরকম হচ্ছিল, আমি তোমাকে বলছি ওই জিনিসটা সমস্ত পোটেনশিয়ালের ক্ষেত্রে হবে। একটা টার্ম ভ্যানিশ করবে ডিউ টু নো ফ্লাকচুয়েশন এট দ্য এন্ড পয়েন্টস, আর একটা টার্ম ভ্যানিশ করবে ডিউ টু দ্য অয়েল ল্যাগ্রেঞ্জ ইকুয়েশন অফ মোশন। একটা এক্সাম্পল আমরা এই কোর্সেই দেখবো হার্মোনিক অসিলেটরের জন্য, বাট দ্যাটস জেনারিক ফিচার। বেশ, তাহলে আমার পরে থাকলো m/2 dt y dot t whole square। দেখো, দিস ইজ ভেরি ফ্যান্টাস্টিক। কেন না, এটা তো ক্লাসিক্যাল অ্যাকশন, আমি তো ফ্লাকচুয়েশন দেখছি অ্যারাউন্ড ক্লাসিক্যাল অ্যাকশন। তাহলে এইটা একটা s নট x থাকবে, যেটা আমরা জানি, মানে এটা এক্সপোনেনশিয়ালে বসে থাকবে। তো এই যে পুরো জিনিসটা ক্যালকুলেট করছি, s নট x এটা e টু দি পাওয়ার এক্সপোনেনশিয়ালে বসে থাকবে, এবং এখানে কোনো অপারেটর বা এসবের কোনো ব্যাপার নেই। তাহলে e টু দি পাওয়ার করে যখন এই পুরো জিনিসটাকে লিখবো, তখন e টু দি পাওয়ার s নট x একটা সেপারেট আউট হয়ে যাবে, আর একটা টার্ম থাকবে e টু দি পাওয়ার m/2 dt y dot t এর হোল স্কয়ার। ওকে, আমাকে এটা কি ভ্যালিউট করতে হবে, e টু দি পাওয়ার m/2 dt y dot t স্কয়ার। আমি ক্লাসটা শুরুই করেছিলাম কিভাবে, গাউসিয়ান বা ফ্রেনেল টাইপের ইন্টিগ্রাল যদি থাকে, সেটা আমরা অ্যানালিটিক্যাল ফর্মে আমরা সলভ করতে পারি। তো আমরা এখানে সেটাই করব। ফ্রি পার্টিকেলের যখন করছি তখন তো কোনো পোটেনশিয়াল নেই, তার ফলে এইখানে কিন্তু কোনো পার্টারবেশন স্কিম এখনো পর্যন্ত কিন্তু নেই। ওকে, এখন যেটা আমরা করেছি, around the classical path we have expanded a general path, and we got a term, the second term here, which is due to the quantum fluctuations. ফ্রি পার্টিকেলের কোনো পোটেনশিয়াল নেই, হার্মোনিক অসিলেটরেও কোনো অ্যাপ্রক্সিমেশন থাকবে না, কারণ ওটা কোয়াড্রেটিক এক্স স্কোয়ার কোয়াড্রেটিক ফর্মে থাকে। যদি কোনো এক্সাম্পল, যেটা আমাদের এখানে করার স্কোপ নেই এই কোর্সে, সে অ্যানারমোনিক বা এরকম ধরনের জিনিস করতাম, তখন কিন্তু পার্টারবেশন থিওরিটা কাজে লাগতো। ওকে, এখনো পর্যন্ত আমরা কিন্তু কোনো পার্টারবেশনের কিছু নেই। ফ্লাকচুয়েশনটা স্টাডি করছে মানে যে পার্টারবেশন তা কিন্তু নয়। ইউ শুড হ্যাভ দ্যাট I mean you should have in mind that it is very clear। আচ্ছা, বেশ, এরপরে আমরা যেটা ক্যালকুলেট করছিলাম কি 0 x f x i t f t i, আমাদের যে এক্সপ্রেশন ছিল উপরে লেখা আছে, সেখানে s বলে একটা ব্যাপার ছিল, e টু দি পাওয়ার i h বার s, সেটা যদি আমরা এখানে বসিয়ে দিই, তাহলে আমরা যেটা পাবো, আমি লিখছি, দেখো, লিখলে বুঝতে পারবে, e টু দি পাওয়ার i h বার s নট x ক্লাসিক্যাল। এটা আমরা অলরেডি জানি কি করে ভ্যালিউট করতে হয়, সেই নর্মালাইজেশন কনস্ট্যান্টটা এখানে আছে। আর xt টাকে আমরা ফ্লাকচুয়েশন করেছি yt তে, তাহলে এই dxt is now over the fluctuation of the path। ওকে, এবং এইখানে আমার আছে yti is equal to ytf is equal to 0, আর এর সঙ্গে গুণ হয়ে আছে e to the power im by 2h cut ti tf y dot t এর হোল স্কয়ার। ওকে, বেশ, এইখানে একটা বলি, dx is equal to di, since classical path is fixed, okay, and xti is equal to xi, যেটা আমি আগে বলেছি আবার লিখছি, so yti is equal to 0, xtf is equal to xf, so ytf is equal to 0। ওকে, বেশ, সেকেন্ড আর একটা ট্রিক, যে কে 0 xi phi xi tfti সমান e টু দি পাওয়ার i h বার s নট xc n dyt into e to the power
the power im by 2h bar ti tf। এইখানে আমি একটা জিনিস লিখছি, মজা মানে মজা না, ইটস ভেরি ইন্টারেস্টিং। y মাইনাস del t স্কোয়ার y dt। ওকে, তোমরা অলরেডি ফ্যামিলিয়ার যে del t সমান হচ্ছে গিয়ে del t। আচ্ছা, এইবারে এইখানটাতে আমি একটা, এটা অনেক সময় অন্যান্যবার যখন অফলাইন মোডের ক্লাস হয় তখন স্টুডেন্টদের আমি আরেকটা জিনিস খুব খুব ছোট তুমি জানো তো, এগুলো খুব আহামরি জিনিস কিছু না, কিন্তু ছোট ছোট ট্রিক গুলো শেখালে কনসেপ্টটাও বাড়ে, বাইরের জগৎকে ফেস করতেও সুবিধা হয়, নিজে যদি ভবিষ্যতে রিসার্চ করো তখন এরকম ধরনের জিনিস আসবে। যেমন ধরো এই যে আমি এটা লিখলাম, এটাকে কেউ তোমাদের কি মানে এই যে আমি এইটাকে লিখেছি, এটা কি বুঝতে পেরেছো? আমার ছিল কিন্তু দেখো, আমার ছিল কিন্তু y ডট t এর আমার ছিল কিন্তু y ডট t এর হোল স্কয়ার e টু দি পাওয়ার im টু h বার। এই পুরো জিনিসটা এক্সপোনেনশিয়াল উপরে আছে। এই পুরো জিনিসটা কিন্তু এক্সপোনেনশিয়ালের উপরে আছে আমার ছিল। আচ্ছা, এইখানে একটা ডিটি লিখতে ভুলে গিয়েছি, তাই তো, ডিটি, যেখানে ডিটি লিখতে ভুলে গেছি যে y ডট স্কয়ার ডিটি। ধর আমি কথার জন্য বলছি যে তোমাকে আমি একটা প্রশ্ন দিলাম, সাধারণ ক্লাসিক্যাল মেকানিক্সের প্রশ্ন, ওকে, y ডট টি, টিটা আলাদা করে লিখলাম না, y ডট স্কয়ার। ওকে, আমি বললাম যে y dot square, let's call it আচ্ছা এটা তো ল্যাগ্রাঞ্জিয়ান না, অ্যাকশন, সো let's call it action 1, let's call the action 2, okay, minus y dot, okay। নাও আমি তোমাকে জিজ্ঞাসা করলাম যে ইকুয়েশন অফ মোশনটা কি বলো, এই ডান দিকে এইখানটা লিখবো, এই প্রথমটার জন্য ইকুয়েশন অফ মোশন কত? বলো, এটা তো সোজা, এটা বলতে পারো ddt of y dot মানে y double dot equal to 0। আর এইটার জন্য কত? মাইনাস y double dot মাইনাস y double dot equal to 0, তার মানে y dot equal to 0। মানে y dot, y single dot না y double dot? y single dot equal to 0। তুমি কি বলছো? তোমার ওটাই বলছি, ওটাই স্যার y ডাবল। বলো প্রীতম, বলো প্রীতম। স্যার y ডাবল ডট ইকুয়াল টু 0। বেশ, দুটো উত্তর পেয়েছি। আর কেউ? হ্যাঁ স্যার, ভুল হয়ে গেছে, y double dot equal to 0ই হবে। বেশ, তাহলে দুটো উত্তরের জায়গায় এক জায়গায় উত্তর। আর কেউ? আর কেউ? বেশ, কেন বললে? তোমাদের একটু ব্যাখ্যা শুনি, মানে যে কেন এটা বললে সেটা একটু ব্যাখ্যাটা বলো। এখানে ডেল এল ডেল ওয়াই করলে y ডবল ডট বেরিয়ে আসছে, আর ডেল এল ডেল ওয়াই ডট ইকুয়াল টু 0 হবে, y ডটের কোনো ফাংশন নেই, সেই জন্য। হ্যাঁ স্যার, ওইটাই। আর কোন উত্তর? আর কোন উত্তর? আর কোন উত্তর? আর কেউ উত্তর দেবে না? কেউ দেখি কে কে রয়েছে। অর্ঘ বলল, বেশ। অর্ণবের কোন উত্তর আছে? স্যার আমি একটু, স্যার অ্যাকশনটাকে যদি মিনিমাইজ বা এক্সট্রিমাইজ করি তার থেকে ইকুয়েশন অফ মোশন পাওয়া যেতে পারে। হ্যাঁ, সে তো যেতে পারে, সেটা খুব সাধারণ কথা বললে। আমি তোমার না ওটা করলে এটাই হবে। এইটার জন্য অয়ठर ল্যাগ্রেঞ্জ ইকুয়েশন কি হবে? a2 এর জন্য
মানে জেনারিক ফর্ম অফ অয়েলার ল্যাগ্রেঞ্জ ইকুয়েশনটা কি হবে? y ডট ইকুয়াল টু 0ই হবে। জেনারিক ফর্ম অফ ইকুয়েশন অফ মোশন। বেশ, প্রীতম বলেছে। অভিষেক? আচ্ছা, দুটো দেবাশিস পাল রয়েছে কেন? দেবাশিস, দেবাশিস, দেবাশিস নেই নাকি? হ্যাঁ, দুটো রয়েছে কেন তোমার? দেবাশিসের দুটো অ্যাকাউন্ট দেখতে পাচ্ছি। মনে হয় স্যার একটা ল্যাপটপে একটা মোবাইলে করেছে মনে হয়। লাভটা কি? লাভটা কি? লাভটা তো বুঝতে হবে। ইন্দ্রনীল, ইন্দ্রনীলের কোন উত্তর আছে? নন্দিনী? হ্যালো স্যার। হ্যাঁ বলো। স্যার কানেক্ট হয়ে রয়ে গেছিল, মানে লগ ইন করেছিলাম ফোন থেকে, আর তারপরে ল্যাপটপে চলে গেছে। বেশ, ঠিক আছে। নন্দিনী? হ্যাঁ স্যার, y ডাবল ডট ইকুয়াল টু 0 এটাই হবে মনে হচ্ছে। কেন? কারণটা বলতে হবে তো। আমি কারণ অয়েলার ল্যাগ্রেঞ্জ ইকুয়েশন থেকেই, ওই অয়েলার ল্যাগ্রেঞ্জ ইকুয়েশন অফ মোশন থেকেই মনে হচ্ছে হবে। স্যার এটা আর হবে না মনে হচ্ছে, কারণ ল্যাগ্রাঞ্জিয়ানটা তোমার উত্তর নিয়েছি। এখন একটু বাকিদের সঙ্গে কথা বলি, তারপর তোমার কাছে ফিরে আসছি। একটু দাঁড়াও, মানে ওয়েট। বলো নন্দিনী, বলো বলো নন্দিনী কি? হ্যাঁ স্যার, অ্যাকশনটা তো ওই হয় ল্যাগ্রাঞ্জিয়ান ডিটি, এরকম করে যদি অ্যাকশনটা লিখি, তাহলে যদি ল্যাগ্রাঞ্জিয়ানটাকে লিখি মাইনাস ওয়াই ডাবল ডট, তাহলে তো ওয়াই ডাবল ডট ইকুয়াল টু 0 এটাই ইকুয়েশন অফ মোশন আসছে। কেন 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 আসছে? আচ্ছা, মানে ফিজিক্যালি। আচ্ছা না, ফিজিক্যাল। বেশ, ঠিক আছে। ও রমিত? রমিত, ওয়াই ডাবল ডট 0 ইকুয়াল টু মনে হচ্ছে, কেন স্যার ঠিক বুঝতে পারছি না স্যার এটা। রূপক? স্যার বুঝতে পারছি না স্যার, কোনো উত্তর নেই। শ্রেয়সী? না স্যার, জানি না কারণটা। এই কারণ তাই বললে হবে? জানি না বললে কেউ শুনবে না। দেখো, সেইটা একটা মানে স্যার বলছি, ওখানে যে ল্যাগ্রাঞ্জিয়ানটা ধরে আমরা ওই ফর্মুলেশনটা করেছিলাম, অয়েলার ল্যাগ্রাঞ্জ ইকুয়েশনটা এসেছিল, ওখানে কাইনেটিক এনার্জি টার্মটা ওয়াই ডট ছিল, মানে ল্যাগ্রাঞ্জিয়ানটা ওয়াই ডট ওয়াই আর টি এর ফাংশন ছিল, কিন্তু এখানে তো ওয়াই ডবল ডট আছে, তাহলে তো ওই ফর্মুলা দিয়ে আমরা করতে পারবো না। বেশ, তাহলে কোন ফর্মুলা দিয়ে করতে পারবে? কারণটাকে আমি নিলাম। স্যার ফিল্ড থিওরিতে এরকম একটা করেছিলাম, কিন্তু সেই হায়ার অর্ডার ডেরিভেটিভ থাকলে তোমার। বেশ, এবার আমি একটু কথা বলি। তখন দেখিয়েছিলেন ক্লাসিক্যাল মেকানিক্সে হায়ার অর্ডার ডেরিভেটিভের ল্যাগ্রাঞ্জিয়ান থাকলে একটা ইকুয়েশন অফ মোশন বার করেছিলেন। বেশ, ঠিক আছে। এবার আমি একটু বলি, তুমি একটু বুঝলাম। তোমার উত্তরটা আমি নিয়েছি। ওকে, এই যে ইকুয়েশনটা তোমরা বের করছো, এটা কাকতালীয় ভাবে তোমার এই উত্তরটা যদি এই যে ইকুয়েশন অফ মোশন রয়েছে, সেটা যদি কাকতালীয় ভাবে তোমার এই ক্ষেত্রে ওয়াই ডাবল ডট ইজ ইকুয়াল টু 0 দেবে, কারণ কিউ ডটের কোনো টার্ম নেই। ওকে, তার ফলে উত্তরটা ঠিক যে ওয়াই ডাবল ডট ইজ ইকুয়াল টু 0 হবে, কিন্তু আন্ডারস্ট্যান্ডিংটা রং। কারণ আমি যদি ওইখানে তোমার আমি এরকম করে দিই, a2টাকে আমি যদি এরকম একটা a3 লিখি, a3 ইজ ইকুয়াল টু মাইনাস ডিটি, ওকে, ওয়াই ডট প্লাস ডিটি ওয়াই স্কোয়ার ডি, ওকে, তাহলে তোমার উত্তরটা ভুল হবে। ওকে, এইখানটা মাইনাস দিতে হবে।
তাহলে তুমি যে এই একই ফর্মুলা যদি এই ক্ষেত্রে A3 এটা এই যে এই ফর্মুলাটা ব্যবহার করে যে y ডাবল ডট ইজ ইকুয়াল টু 0 পাচ্ছ, এটা কাকতালীয় ভাবে পাচ্ছ, কিন্তু this is not applicable, this equation is not applicable for A2 or for that matter A3, okay, for that matter A3, okay. বাড়িতে যদি তুমি এই A3 এর জন্য বসাও, দেন কাকতালীয় ভাবে এটার জন্য যে রেজাল্ট হওয়া উচিত সেটা হবে না, ওকে। কারণ অন্য একটা না, এটা তো হয়তো হয়ে যাবে, দাঁড়াও। না, এটাতেও হবে, কিন্তু জেনারিক ভিওআই এর জন্য হবে না। জেনারিক ভিওআই এর জন্য তার কারণ হচ্ছে যে তোমার এই A2 টাকে যদি দেখো, তুমি A2 টা হচ্ছে গিয়ে আমি তার করসপন্ডিং L2 হিসেবে যদি লিখি, তাহলে L2 ইজ ইকুয়াল টু L2 y ডট, ওকে। তার মানে যেটা হায়ার ডেরিভেটিভ ও বলছিল, জেনারেলিক্যালি হায়ার ডেরিভেটিভ টার্ম যদি থাকে y ডট y ডাবল ডট এরকম ফর্মে থাকে, ওকে। এবার সেক্ষেত্রে কিন্তু ইকুয়েশনটা আলাদা। সেক্ষেত্রে তোমার যদি এইরকম ফর্মে থাকে, তাহলে সেক্ষেত্রে তোমার ইকুয়েশনটা হবে তোমার d2l dt স্কোয়ার d2ds স্কোয়ার মাইনাস ddt দাঁড়াও, কোথায় গেল? এইরকম ফর্মে যদি থাকে, তাহলে এইটা হচ্ছে গিয়ে তোমার জেনারিক ফর্ম অফ দ্য অল রেঞ্জ ইকুয়েশন অফ মোশন। ওখানে জেনারেল y ডট v থাকে। এবার দেখো কাকতালীয় ভাবে কিভাবে হচ্ছে, তুমি যদি ডেল এল ডেল টু কিউ ডট এর রেসপেক্টে করো, তাহলে y পাচ্ছ, এই টার্মটা থেকে y এর আবার ডাবল ডেরিভেটিভ y ডট, কিউ ডট ডিপেন্ডেন্ট কোনো টার্ম নেই, ওকে, সেটা গেল। কিউ ডিপেন্ডেন্ট টার্ম আছে, সেখান থেকেও পাচ্ছ y ডাবল ডট, ওকে। তারপরে তুমি যেটা পাচ্ছ, এইটা সমান 0 পাচ্ছ, এটা মানে হচ্ছে y ডট ইজ ইকুয়াল টু 0। কাকতালীয় ভাবে হচ্ছে, কিন্তু অ্যাকচুয়াল ইকুয়েশন অফ মোশন, অয়েল ল্যাগ্রাঞ্জ ইকুয়েশন অফ মোশন ফর দিস ফর্ম অফ ল্যাগ্রাঞ্জিয়ান ইজ দিস d2 স্কোয়ার del l to del q dot minus del l del t del q dot plus del l to del q, ওকে। এইটা গেল 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যেটা 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 আমরা এত কঠিনের মধ্যে যাব না, আমরা ওই সিঙ্গেল কিউ কিউ ডট টি ফর্মই ব্যবহার করব। সেইটা স্যার মাঝে ওই ডিডিটি যেটা রয়েছে ওটা আগে তো প্লাস হবে, নাহলে তো ওটা আসবে না। না, এটা রিলেটিভ সাইন দিয়ে ম্যাটার করে, আসবে। কেন আসবে না বলছো? এখানে তো কিউ ডিপেন্ডেন্ট টার্ম কিছু নেই, তাহলে এটা তো কন্ট্রিবিউট করলো না। তুমি এই টার্মটার কথা বলছো তো? হ্যাঁ এই টার্মটা না, এটা রিলেটিভ সাইন, এটা প্লাস হলে মাইনাস প্লাস, এইভাবে তুমি যদি এনে তো নাও, অল্টারনেট করতে 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 যায়, ওকে। এটা আসবে না, এটা আসছে তো, কেন আসবে না বলছো? এই যে যেটা মুছে দিয়েছি সেটা ছিল এখানে, ঠিক আছে, বুঝতে পেরেছি। এই টার্মটা থেকে তো কোনো কন্ট্রিবিউশন নেই এখানে, কিন্তু এটা ঠিক আছে, অল্টারনেট করতে করতে যায় সাইনগুলো।
বেশ, আরো একটা যেটা জিনিস এত কিছু না বলেও যেটা তোমরা দেখতে পারতে, এই ট্রিকটা আমার কাজে লাগবে বলে আমি আরো কাজে লাগবে বলে সময় দিচ্ছি এখানে। ধরো তুমি A2, সেই কারণটা বললে আমি অ্যাকসেপ্ট করতাম, সেই কারণটাও তোমরা কেউ বললে না, যে এই যে আমার A2 রয়েছে, কি হচ্ছে A2 আমি A1 থেকেও দেখাতে পারি। A2 সমান আমি লিখতে পারি ddt of half y dot square ddt of y dot, okay, plus dt y dot square। দেখো লিখতে পারি, লিখতে পারি? হ্যাঁ স্যার। বেশ, যদি লিখতে পারি তাহলে A2 সমান A1 মাইনাস ddt of y dot dt। এবার আমরা জানি যে ল্যাগ্রাঞ্জিয়ানের সঙ্গে একটা টোটাল টাইম ডেরিভেটিভ আমরা যোগ করতে পারি, এখানে অ্যাকশন হিসেবে আছে। এবার অ্যাকশন হিসেবে মানে কি, y ইন্টিগ্রেশনটা করতে পারবো y ডট TITF সমান A1, মানে যে কারণে ল্যাগ্রাঞ্জিয়ানের সঙ্গে টোটাল টাইম ডেরিভেটিভ যোগ করলে ইকুয়েশন অফ মোশন আনচেঞ্জ থাকে, ওকে, সেটা এখানেই রয়েছে অ্যাট দ্য লেভেল অফ অ্যাকশন, ওকে। এবং তার মানে কি, তার মানে A2 সমান A1 অন্যভাবে লেখা হয়েছে, A1 আর A2টাকে অন্যভাবে লেখা হয়েছে, বাট দে আর আইডেন্টিক্যাল। ক্লিয়ার? ক্লিয়ার? হ্যাঁ স্যার। ক্লিয়ার? আর কারোর কোনো প্রশ্ন আছে? আর কারোর কোনো প্রশ্ন আছে? সবাই বুঝতে পারলে না পারলে না? হ্যালো, হ্যালো, কেউ কথা বলছে না যে? আচ্ছা আচ্ছা, বেশ, এই ট্রিকটা আমাদের কাজে লাগবে, বা তোমাদের মানে জাস্ট দুটো উপায়, যে একটা যখন তুমি অ্যাপ্লাই করছো তখন কিন্তু তুমি সবসময় সচেতন থাকবে যে অয়েলার ল্যাগ্রাঞ্জের ইকুয়েশন অফ মোশন যে স্ট্যান্ডার্ড ফর্মটা তোমরা জানো, সেটা হচ্ছে কিউ ডট টি এর ফাংশন। যদি কিউ ডট টি এর ফাংশন না হয়, সে ফর এক্সাম্পল দিস এক্সাম্পল, যে কিউ ডাবল ডট এর ফাংশন রয়েছে, তখন কিন্তু অয়েলার ল্যাগ্রাঞ্জ ইকুয়েশন অফ মোশন ডিফারেন্ট। ইউ হ্যাভ টু অ্যাপ্লাই দ্যাট। দিস ইজ ওয়ান পসিবিলিটি, and for this particular case second possibility is that আমি দেখাই যে দুটো যেভাবে আমি করেছি, ইনফ্যাক্ট এই যে এখানে y dot স্কয়ার ছিল, এখানে আমি y মাইনাস d2y dt স্কয়ার করে লিখলাম, ওকে। সেইটা আমি যে লিখলাম সেখানে আমার টোটাল টাইম ডেরিভেটিভ দিয়ে ল্যাগ্রাঞ্জিয়ান গুলো ডিফার করে বলে সেই দুটো এক লিখলাম, ওকে। বেশ, এবার আমি তোমাকে একটা রেজাল্ট বলি। হোমওয়ার্ক যেটা পাঠিয়েছি, হোমওয়ার্কে দেওয়াও আছে। আমি জানি না তোমরা এখন কতটা পরীক্ষার মধ্যে এসব করতে ইচ্ছুক, ওকে। dx e to the power I ab is equal to 1 to d x a x b by 2, ওকে। এখানে
ক্যাপিটাল এ এ বি যেগুলো সেগুলো হচ্ছে কনস্ট্যান্ট। ওকে, তো এটা হচ্ছে মোস্ট জেনারেল কোয়াড্রেটিক ফর্ম, মানে আমি যেটা আগে বলছিলাম যে এক্স স্কোয়ার ইন্টু সাম কনস্ট্যান্ট প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু সাম কনস্ট্যান্ট প্লাস সাম কনস্ট্যান্ট ইন্টু এক্স ওয়াই, এটা হচ্ছে কি দুটো ভেরিয়েবলে তোমার কোয়াড্রেটিক ফর্ম। এখানে যেটা রয়েছে, এখানে ভেরিয়েবল গুলো তোমার অনেকগুলো রয়েছে। ওকে, সেগুলো লেভেল হচ্ছে কি তোমার ডি ডাইমেনশন, মানে ডিটা ভেরিয়েবল রয়েছে, x1 x2 x3 x4। ওকে, তারপরে তোমার তিনটে যদি কোয়াড্রেটিক ফর্ম করতে যাও তাহলে কি হবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স উইথ ডিফারেন্ট কোফিসিয়েন্টস। এটা ডিটা ভেরিয়েবল, এটা দেখানো হয়েছে। এইটা একটা জেনারেল রেজাল্ট আছে, এটা একটা জেনারেল রেজাল্ট আছে। যদি কখনো পরীক্ষাতে, আমিও দেবো না, তোমরাও করবে না, কিন্তু যদি কখনো সুযোগ পাও করে দেখবে, সোজা, খুব একটা কঠিন নয় এগুলো, দেখতে যতটা কঠিন ততটা কঠিন না, কিন্তু খুব ইউজফুল রেজাল্ট। ওকে, এইটার রেজাল্টটা হচ্ছে এইটা, যে এখানে যে এ বি করে লিখেছি, এটাকে ম্যাট্রিক্স ফর্মে আমি যদি লিখি তাহলে a/2 পাই আই ইমাজিনারি আই, তার যে ডিটারমিনেন্ট হয় তার স্কোয়ার রুটের টু দি পাওয়ার মাইনাস হাফ হচ্ছে কি এটা রেজাল্ট। ওকে, তোমাদের আমি জাস্ট রিলেট করানোর জন্য বলি, যখন ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার এরকম ফর্ম ইন্টিগ্রেশন করেছো, রুট ওভার পাই বাই আলফা টাইপের ইন্টিগ্রেশন এসছে, তাই তো? এটা সেইটারই ফর্ম, তোমাকে কোয়াড্রেটিক ফর্মে লিখতে হবে, মানে এ বিটা কেমন ভাবে লিখতে হবে যাতে শুধুমাত্র মাইনাস এক্স স্কোয়ার, মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এরকম ফর্মে থাকে, এক্স ওয়াই এক্স জেড ফর্ম গুলো না থাকে। করলেই ডিকাপল হয়ে যাবে, ডিকাপল হয়ে গেলে তুমি সলভ করলে দেখবে ডিটারমিনেন্ট এইভাবে আসছে। এইটা আমি জাস্ট কোট করলাম অন্য কারণে। আমাদের যেটা রয়েছে যে ওয়াই মাইনাস ডিটি স্কোয়ার ওয়াই, এগুলোকে বলে, এইটা হবে ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট। এই ওয়াই মাইনাস ডেল টি স্কোয়ার ওয়াই করে যেটা রয়েছে, এটা এগুলোকে বলে ফাংশনাল ডিটারমিনেন্ট। কারণ এখানে তোমার কোন, এখানে এ বি যখন আমি বলছিলাম, এর একটা কোফিশিয়েন্ট এ বি সি ডি আলফা গামা বিটা যা কিছু এ বি এর এলিমেন্ট গুলো সেটা হবে। এইখানে কিন্তু কোনো ম্যাট্রিক্স নেই, কিন্তু একটা অপারেটর রয়েছে, ডেল টি স্কোয়ার অপারেটর। সো উই হ্যাভ টু ক্যালকুলেট দ্য ফাংশনাল ডিটারমিনেন্ট। এবং পাথ ইন্টিগ্রাল করার সব যত রকম ধরনের প্রবলেম করবে, আইদার পার্টারবিটিভ অ্যাপ্রোচ অর দ্য এক্সাক্ট অ্যাপ্রোচ, তোমাকে ওই ফ্লাকচুয়েশন অ্যারাউন্ড দ্য পাথ করে তুমি যেটা পাবে, কোয়াড্রেটিক ফর্মে যেটা পাবে, সেটা এরকম কিছু একটা ফর্ম থাকবে। ওকে, হার্মোনিক অসিলেটরকে তার একটা টার্ম থাকবে এর সঙ্গে, প্লাস সাম কনস্ট্যান্ট টার্ম থাকবে। তো আমাকে মোটিভেশনটা হচ্ছে আই হ্যাভ টু নো হাউ টু ক্যালকুলেট দ্য ফাংশনাল ডিটারমিনেন্ট, এবং ফাংশনাল ডিটারমিনেন্ট আমি যদি ক্যালকুলেট করতে পারি তাহলে আমি রেজাল্ট গুলো বের করতে পারবো। বেশ, দাঁড়াও, লেট মি ডিফাইন দ্য ফাংশনাল ডিটারমিনেন্ট। সো আমার হাতে আছে ওয়াই টি আই, উপরের দিকে কোথাও একটা আছে, আমি ওখানে যাচ্ছি না, আমার এইটা বের করতে হবে, dy t into e to the power im by 2h bar, okay, ti df y minus del t square y, আর এইখানে আছে dt। এইটার রেজাল্টটা হচ্ছে গিয়ে ডিটারমিনেন্ট অফ m by 2 pi I h bar minus del t square to the power max। এইটা হচ্ছে কি আমরা এই ডিটারমিনেন্ট যেটা আমি বলছি, আমি ডিটারমিনেন্টের দুটো নোটেশন ব্যবহার করেছি। দেখো, এই যে এইটা হচ্ছে স্মল ডেট, স্মল ডিটি ডেট, মানে এটা হচ্ছে এমনি সাধারণ যে ম্যাট্রিক্স আমরা ডিফাইন করি সেই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট করতে স্মল ডি করেছি, এইখানে তো ক্যাপিটাল ডি করেছি। ক্যাপিটাল ডি বলতে functional determinant. Okay, so this refers to functional determinant, capital D. Okay, বিভিন্ন বই বিভিন্ন রকম নোটেশন ব্যবহার করে আমি একটাকে ফলো করছি, যে ডেট সমান ফাংশনাল ডিটারমিনেন্ট অফ কার অপারেটর মাইনাস ডেল টি স্কোয়ার, এবং যার সঙ্গে আমার এইখানে ফর কনভিনিয়েন্স m by 2 pi h বার একটা আমি গুণ করেছি। ওকে, বেশ, ফাংশনাল ডিটারমিনেন্ট কি করে বের করতে হয় সেটা আমরা শিখব। ফাংশনাল ডিটারমিনেন্ট করে বের করতে সেটা আমরা শিখব। তার আগে আমি তোমাকে একটা জাস্ট বলে দিই যে আমার এখন আমি যে ফর্মে লিখেছি
হাতে দেখো আমার নর্মালাইজেশন কনস্ট্যান্ট যেটা ছিল, আমি এখন এই যে রেজাল্ট, যে এই যে পুরো জিনিসটা রয়েছে সেটাকে আমি যদি ফাংশনাল ডিটারমিনেন্ট করে লিখি, তাহলে আমার এক্সাক্ট যে প্রপাগেটর আমি বের করেছিলাম ফর ইউজিং ক্যানোনিক্যাল কোয়ান্টাইজেশন স্কিম ফর দ্য ফ্রি পার্টিকেল অসিলেটর, সেই প্রপাগেটর কে নট এর এক্সপ্রেশন, এবং এখানে আমার এই জিনিসটাকে এই ফাংশনাল ডিটারমিনেন্ট হিসেবে আইডেন্টিফাই করলে যেটা হয় সেগুলোকে কম্পেয়ার করলে আমি এই যে আমার আননোন যে নর্মালাইজেশন কনস্ট্যান্ট রয়েছে সেই নর্মালাইজেশন কনস্ট্যান্টটাকে আমি ফিক্সড করতে পারি টিএফ মাইনাস টিআই ইন্টু ডিটারমিনেন্ট অফ m by 2 pi I h bar minus del t square minus 2 to the power. Okay, so normalization constant is fixed, but again the definition or the value of normalization constant depends on the functional determinant of the operator delta minus delta t square. Okay, so what we will be learning now, how to calculate the functional determinant of an operator, any operator, given any operator, how to calculate the functional determinant. এই ক্ষেত্রে আমাদের অপারেটরটা হচ্ছে মাইনাস ডেল টি স্কোয়ার মাল্টিপ্লাইড বাই m বাই 2 পাই h। ওকে, সেইটা আমরা শিখব। তো এইটাকে মুছছি না, কারণ এটা তোমার এটা মানে ইম্পর্টেন্ট কনসেপ্ট, তলাতে থাক, তলাতে তোমাদের অ্যাপেন্ডিক্সের মধ্যে করে থাক, তলার যেটা রয়েছে। অপারেটরটা কি আমাদের? অপারেটরটা হচ্ছে মাইনাস ডেল টি স্কোয়ার। আমরা তার আইগেন ভ্যালু ইকুয়েশন বের করব। ওকে, এইটা হচ্ছে কি আইগেন ভ্যালু ইকুয়েশন, যেখানে আমি ওয়াই এন যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে আইগেন ভেক্টর, এইটা হচ্ছে গিয়ে আইগেন ভ্যালু। ওকে, তার মানে আমার ও অপারেটর, যে অপারেটর ফাংশন ডিটারমিনেন্ট বের করবো সেটা হচ্ছে গিয়ে মাইনাস ডেল্টা স্কোয়ার। ওকে, বেশ, আমরা আরো একটা জিনিস এখানে ডিমান্ড করব, যে টিআই টিএফ ওয়াই আইগেন ভেক্টরস আর অর্থোনর্মাল, ওয়াইএনটি ওয়াইএমটি ডিটি অর্থোনর্মাল, এবং আমাদের ওয়াই এর উপরে যে কন্ডিশন আছে যে অ্যাট দ্য এন্ড পয়েন্ট ভ্যানিশ করে, এখানে আমরা যে আইগেন ভেক্টর গুলো পাবো সেই আইগেন ভেক্টরের উপরে আমার সেই কন্ডিশন আমরা বসাবো। বেশ, বলো এবারে ওয়াই এর এক্সপ্রেশন কত হবে? আইগেন ভেক্টর এক্সপ্রেশন কত হবে বলো তো? এটা করেছো, এটা এই আইগেন ভ্যালু ইকুয়েশনটা কিসের আইগেন ভ্যালু ইকুয়েশন? এটা কিসের আইগেন ভ্যালু ইকুয়েশন? ফ্রেন্ডস, এটা কিন্তু পড়েছো, এটা একদম বেসিক কোয়ান্টাম মেকানিক্স পড়তে গিয়ে পড়েছো, একটু জাস্ট হারমোনিক অসিলেটর। কোথায় হারমোনিক অসিলেটর পেলে মা? হারমোনিক অসিলেটর এক্স স্কয়ারটা ওয়াই স্কয়ারটা কোথায়? ও হ্যাঁ স্যার, এটা টি আছে। হ্যাঁ হ্যাঁ, তাহলে না না না, টি আছে, টি এর রেসপেক্ট আমি ওখানে এক্স বলি, এখানে টি বললাম, দ্যাট ইজ ওকে। কিন্তু হারমোনিক অসিলেটরে একটা পোটেনশিয়াল থাকে, সেই পোটেনশিয়ালটা কোথায় পেলে? ধরা যাক আমার টিটাকে আমি এক্স এর সঙ্গে কম্পেয়ার করলাম, আমাদের ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা সলভ করার কি কথা? হ্যাঁ, কোয়ান্টাম মেকানিক্সে আমি স্টেশনারি প্রবলেম করতে গেলে এক্স দিয়ে সলভ করি, এখানে টি দিয়ে। সাপোজ আমি টিটাকে এক্স বলি ধরলাম, সিম্পল হারমোনিক মোশন। আবার কোথায় সিম্পল হারমোনিক মোশন পাচ্ছি? তো অদ্ভুত। তাও আমি ভুলটা বললাম, বোধহয় নন্দিনী বোধহয় বললাম, আমি ভুলটা বললাম, যেটা ভুল হয়েছে, তারপরে আবার কি করে বলো সিম্পল হারমোনিক মোশন? কেন সিম্পল হারমোনিক মোশন মনে হচ্ছে বলতো? মানে কোথাও একটা ভুল হচ্ছে, আমি ধরতে পারছি না। কেন মনে হলো তোমাদের যে সিম্পল হারমোনিক মোশন, মানে কি ফর্ম দেখে বললে সিম্পল হারমোনিক মোশন?
ওখানে তো ওয়াই ডবল ডট প্লাস ওমেগা স্কোয়ার এক্স সমান 0 থাকে, ওই জন্যই বলি। কোথায় ওমেগা স্কোয়ার এক্সটা রয়েছে এখানে বলো? ওই ল্যামডা এনটা আছে, ভাবলাম ওইটাই হতে পারে। হ্যাঁ, তো ওখানে কি সাইন থাকে? ওখানে তোমার প্লাস থাকে না মাইনাস থাকে? হ্যাঁ স্যার, ওটা ডান দিয়ে গেলে তো প্লাসই হবে। হ্যাঁ, নিয়ে তাহলে ওমেগা সমান রুট ওভার ল্যামডা এন যদি হয়, ওমেগা সমান যদি রুট ওভার ল্যামডা এন হয়, বেশ বলো, শুনছি বলো, তাহলে এনার্জিটা কি হবে? এন প্লাস হাফ এইচ কাট ওমেগা। তাই যদি হয়, তোমার কথা যদি ধরি, তাহলে এনার্জি মানে ল্যামডা এন গুলো কি হবে? এন প্লাস হাফ এইচ কাট ওমেগা। হ্যাঁ স্যার। বেশ, নন্দিনীর কি তাই মত? না মনে হচ্ছে আমার। বেশ, আর কেউ কিছু বলবে? আর কেউ কিছু বলবে যে সলিউশনটা কি হবে? বেশ, কেউ কিছু বলবে না, মনোব্রত নিয়েছে সবাই। বেশ, আমি ওয়াইএনটিটা লিখি। ওয়াইএনটি লেখার পরে আমি করবো না, কারণ এটা অলরেডি এই আইগেন ভ্যালু প্রবলেম অলরেডি তোমরা করেছো বলে আমি করবো না। ওয়াইএনটিটা আমি লিখি, লেখার পরে আমি দেখি ল্যামডা এনটা বলতে পারি কিনা লোকেরা। এটা হচ্ছে ওয়াই নর্মালাইজ, একদম নর্মালাইজ ওয়াইন লিখেছি, ওই উপরের কন্ডিশন গুলো স্যাটিসফাই করে এরকম ভাবেই করেছি। ল্যামডা এনটা বলো তো দেখি, না এখনো বুঝতে পারছো না? প্রীতম, প্রীতম আছো? হ্যাঁ স্যার। বলো, তুমি তো বটর করে কথা বলো, এটা চুপ করে আছো কেন? বাকিরা সব মনোব্রত নিয়েছে, তুমি একটু বলো দেখি বলতে পারো কিনা। পোটেনশিয়াল বক্সে মনে হচ্ছে ইনফিনিটি পোটেনশিয়াল বক্স। হ্যাঁ, ইউ আর রাইট। তাহলে ল্যামডা এনটা কত হবে? ল্যামডা এনটা কত হবে তাহলে? এন পাই টি মাইনাস টি আই বাই 2m টিএফ বিয়োগ টি আই, তাহলে স্কয়ার। গুলিয়ে ফেললে স্যার এনার্জি আইগেন ভ্যালু, এনার্জি আইগেন ভ্যালু বলছেন? ইমাজিন আইগেন ভ্যালু কেন বলবো? পার্টিকেল ইন এ বক্স তো বলে দিল ইনফাইনাইট পোটেনশিয়াল। না স্যার, বলছি এনার্জি আইগেন। হ্যাঁ, এনার্জি আইগেন ভ্যালু, এনার্জি, আমি শুনছিলাম ইমাজিনারি আইগেন ভ্যালু, সরি আমি ভুল শুনেছি। হ্যাঁ, এনার্জি আইগেন ভ্যালু বলছি, ল্যামডা এনটা হচ্ছে এনার্জি আইগেন ভ্যালু। তাহলে এন স্কয়ার পাই স্কয়ার এইচ কাট স্কয়ার বাই টুয়াইস এম টি মাইনাস টি আই বাই ওটা কি রয়েছে, ওটা এইচ বার 1 ধরেছিল, তোমার এইচ বারটা বাদ দিলাম। 2m যেটা বলেছো এখানে, এই ইকুয়েশনে তো m কোথাও নেই, তাহলে কোত্থেকে 2m আসবে? এই ইকুয়েশনে কোনো 2m আছে? কোনো 2m তো নেই। পার্টিকেল ইন এ বক্সের কি হয়? পার্টিকেল ইন এ বক্সের হয় তোমার মাইনাস ডেল টু সাই ডেল এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু ই সাই। এই ইকুয়েশনটা সলভ করো তো তোমরা, হ্যাঁ কি না? বেশ, আর বাউন্ডারি কন্ডিশনটা কি থাকে? সাই এন at a, মানে একটা n যদি a হয় আর একটা n যদি b হয় is equal to 0, এটা তোমার বাউন্ডারি কন্ডিশন থাকে তো? বেশ, তাই যদি থাকে, তাহলে এই যে উপরে যে ইকুয়েশনটা রয়েছে কালো কালিতে, সেইখানে আমি যদি t টাকে আইডেন্টিফাই করি x বলে, ওকে, আর y টাকে আইডেন্টিফাই করি সাই বলে,
টাকে আইডেন্টিফাই করি ল্যামডা বলে, তাহলে দুটো ইকুয়েশনের মধ্যে পার্থক্যটা হবে। মানে এই ইকুয়েশন আইগেন ভ্যালু ইকুয়েশন, এই ইকুয়েশনের যে সলিউশন হবে ইন টার্মস অফ এক্স, এই ইকুয়েশনের সেই সলিউশনটা হবে ইন টার্মস অফ টি। তো সেই জন্যই বললাম যে ইকুয়েশন তোমরা অলরেডি করেছো, কিন্তু কেন আমি জানি না তোমরা আইডেন্টিফাই করতে পারবে না। আমি তো এখনো পর্যন্ত আমার এটা ট্রু যে এটা টি ভেরিয়েবল দিয়ে আছে, পার্টিকুলার বক্স এক্স ভেরিয়েবল দিয়ে, কিন্তু আমি তো ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করছি, আইগেন ভ্যালু ইকুয়েশন সলভ করছি। আমি এখানে এক্স দিয়ে করেছি, ওখানে এক্সটাকে টি বলে দেবো। এখানে আমার ধর আমি কথা যে সাই এনটাকে আমার ওয়াই এন হবে, ই এনটা ল্যামডা এন হবে। কারণ বাউন্ডারি কন্ডিশনও একই আছে, বাউন্ডারি কন্ডিশনটা আলাদা হলে আলাদা হওয়ার কথা, বাউন্ডারি কন্ডিশনও একই আছে। ওকে, তাহলে তোমার যেটা জেনারেল সলিউশন হয় √2/b - a হয়। বি হচ্ছে আপার ডান দিকের যে বাউন্ডারি সেটা, এ মানে হচ্ছে বাঁ দিকের যে বাউন্ডারি সেইটা। মানে আমি পিক্টোরিয়ালি তোমাকে ভিজুয়ালাইজ করার চেষ্টা করছি, বাঁ দিক ডান দিক বলতে এরকম আর কি, মানে এই যে ডান দিকে এটা বি, এটা এরকম ভাবে বলছি। ওকে, যে তোমার সলিউশন সেই সলিউশনে আছে। এবার দেখো টি ইজ ইকুয়াল টু টিআই, টি ইজ ইকুয়াল টু টিআই এটা 0, টি ইজ ইকুয়াল টু টিএফএ, টি ইজ ইকুয়াল টু টিএফএ উপরে টিএফ মাইনাস টিআই, নিচে টিএফ মাইনাস টিআই 1। এন সাইন এন পাই সমান কত? সাইন এন পাই সমান কত? 0। তাহলে যে বাউন্ডারি কন্ডিশন সেই বাউন্ডারি কন্ডিশনটা স্যাটিসফাই করছে। এবং এখানে আমার as in the case of particle in a box 1 2 3 এরকম করে এনার ভ্যালুটা নেই। আর এটা হচ্ছে কি এনার্জিটা তুমি ঠিকই বলেছিলে, শুধু এই ওয়ার্ডটা নেই আর আমার ইকুয়েশনে এম নেই। যখন তুমি বাই 2ml² বলছো তখন এই ইকুয়েশনে কিন্তু এইখানে এই যে টার্মটা রয়েছে, প্রথম টার্মটা এই 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 টার্মটা গেলে আসছে না, এই প্রথম যে টার্মটা রয়েছে del2 sin del x ওখানে 2m দিয়ে গুণ দেবে। ওকে, বেশ, তাহলে আমার সলিউশন হয়ে গেল। কিন্তু আমি এখন ফাংশনাল ডিটারমিনেন্ট কিন্তু ওখানে বের করিনি, আমি yn এবং ল্যামডা n বের করেছি। আমাকে যেটা বের করতে হবে এরপরে ফাংশনাল ডিটারমিনেন্ট। ওকে, তো আইগেন ভ্যালু ইকুয়েশনটা আমি বের করেছি। ফাংশনাল ডিটারমিনেন্টটা মানে হচ্ছে কি এই যে আইগেন ভ্যালু গুলো হলো, এমনি যখন একটা ম্যাট্রিক্স থাকে আমি কি করি, ম্যাট্রিক্সের আইগেন ভ্যালু গুলো বের করি। সেই ম্যাট্রিক্সের আইগেন ভ্যালু গুলো থেকে আমি যেটা করি যে আইগেন ভ্যালু গুলো যেটা থাকে তার একটা ডিটারমিনেন্ট নিই। ওকে, বেশ, এইখানে আমরা যেটা করব, আমাদের যে সলিউশন আমরা বের করেছি সেই সলিউশনটাকে আমরা মোস্ট জেনারেল সলিউশন আমরা বের করতে পারি সাম ওভার n। ওকে, এই যে এখানে যেগুলো আমি লিখেছি এটা হচ্ছে কনস্ট্যান্ট কোএফিশিয়েন্ট, তাই তো? আমরা লিনিয়ার সুপারপজিশন এইভাবেই নিই, আমরা লিনিয়ার সুপারপজিশন অফ সলিউশনস এইভাবেই নিই। ওকে, এইবার আমাকে যেটা ক্যালকুলেট করতে হবে m/2 TITF dt yt হচ্ছে গিয়ে লিনিয়ার সুপারপজিশন অফ দ্য সলিউশন অফ মাইনাস del t স্কোয়ার yt। ওকে, এটা সমান কত? এটা সমান m/2 TITF dt সাম ওভার nm। এই ভুলটা অনেকেরই দেখলাম মানে করছে, এই nm যে আমি এখানে আলাদা করে নিচ্ছি, y দুটো আলাদা হয়ে আছে, সেইটা গুলিয়ে ফেলছে অনেকে। কেন করছে আমি জানি না, কিন্তু গুলিয়ে ফেলছে। বেশ, এটা সমান দুটো আলাদা আলাদা কোএফিশিয়েন্ট হলো। ওকে, আর কি হলো না তোমার yn মাইনাস del t স্কোয়ার ym হলো ওকে, বেশ, মাইনাস del t স্কোয়ার ym সমান কত? মাইনাস del t স্কোয়ার ym সমান কত? ল্যামডা m ym, তাই তো? বেশ,
তারপরে যেটা হলো আমার যে m/2 ti tf dt আমি ধরো m/2 আচ্ছা দুটোতে একটু গুলিয়ে যাবে কারণ এইখানে মাসটাকে m বলেছি আবার ওখানে ইন্ডেক্সটাকে m বলেছি তার এটা গুলিয়ে যেতে পারে তার ফলে আমি এখানে যেটা করি mn j এটাকে j বললাম এটাকে j বললাম ওকে তাহলে এটাকে j বললাম ওকে ফাইন বেশ এটা n/j গেল dt মাইনাস del t স্কয়ার yj সমান কত না ল্যামডা j yj আর আগে থেকে আমার yn ছিল ওকে বেশ এইবারে অর্থোনর্মাটিভ যে কন্ডিশন রয়েছে এইটা এখান থেকে আমি পরের লাইনে লিখতে পারি ডেল্টা এই যে এইটা থাকবে সরি yn yj যেটা রয়েছে এইটা along with the integration এটাকে আমি ডেল্টা jn লিখতে পারি ডেল্টা jn লেখার পরে পরের লাইনে আমি j is equal to n বসিয়ে দিলে এখানে যে ডাবল সামেশন রয়েছে সেই ডাবল সামেশনটা তোমার সিঙ্গেল সামেশনে হয়ে যাবে এবং আমার রেজাল্ট আসবে n সমান ল্যামডা n cn বোঝা গেল হ্যাঁ হ্যাঁ না কি বললে হ্যাঁ স্যার বেশ তাহলে আমার যেটা এলো আজকে আমি পুরোটা ক্লাসটা নেব না আমার একটা সারাদিন থেকে মিটিং আছে আমি এই পার্টটা কমপ্লিট করি পরে আমি থেমে যাবো বেশ তাহলে আমার যেটা হলো যে yt সমান আমার গিয়ে দাঁড়ালো n ওকে বেশ এইখানে যেটা আমি ব্যবহার করেছি যে yt আমার কি রয়েছে yt আমি আগে একটা সলিউশন বের করেছি ওকে স্যার এটা কি লিখলেন বুঝলাম না কোনখানটায় বলো dyt লাইনটা ওই শেষ লাইনটা হ্যাঁ এটা dyt যেটা রয়েছে সেই dytটা কি dytটা হচ্ছে কি তোমার yt পাথের উপরে তুমি কাজ করছো ওকে এবার ytটা যে আমি সলিউশন পেয়েছি সেই সলিউশনে লিনিয়ার সুপারপজিশন করে এই যেটা আছে তোমার কনস্ট্যান্ট গুলো রয়েছে আমি যদি dy করি তাহলে dy করতে গেলে তোমার যে yn যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে সলিউশন তার ফলে পাথ ইন্টিগ্রেশনে যখন dy করব তখন এই cn যেগুলো নতুন যে পাথটা হবে এইটার উপরই তোমার ডিপেন্ড করবে মানে এইগুলো কিরকম ধরনের নিচ্ছি তার উপর ডিপেন্ড করে লিনিয়ার সুপারপজিশন অফ দ্য সলিউশন কেমন হচ্ছে এই যে কনস্ট্যান্ট কোএফিশিয়েন্ট যেগুলো রয়েছে ওকে বেশ সেই জন্য আমি যেটা করলাম ytটাকে মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি যে কনস্ট্যান্ট কোএফিশিয়েন্ট যেগুলো রয়েছে সেগুলোর সমস্ত পসিবল ভ্যালু nটার জন্য যেহেতু nটা কোএফিশিয়েন্ট আছে সেজন্য সেই nটাকে নিয়ে যে প্রোডাক্ট হিসেবে ডিসি মানে ভলিউমটা ওইভাবে যাচ্ছে dc1 dcn এবং তাদের অল পসিবল ভ্যালুস ফ্রম মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি ওকে আচ্ছা এরপরে আমার যেটা হবে আমার যেটা ছিল যেটা আমার yti এইটা আমার ছিল উপরে কোথাও একটা আছে e to the power im by 2h bar ti tf y minus delta square y dt এবার দেখো
এই এক্সপোনেনশিয়ালে যেটা আছে সেটা আমি আলাদা করে বের করেছি, ডিওয়াইটিটা আলাদা করে বের করেছি। তাহলে এই দুটোকে যদি আমি কম্বাইন করি, কম্বাইন করলে আমার যেটা আসবে সেটা হচ্ছে প্রোডাক্ট অফ এন মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি ডিসিএন ই টু দি পাওয়ার আই এন বাই টু এইচ বার এন ল্যামডা এন সিএন স্কোয়ার। ওকে, বেশ। বেশ, এইটাকে আমি পরের লাইনে লিখতে পারি। এইখানে একটা প্রোডাক্ট যখন আমি ব্যবহার করছি এইটার জন্য, এইখানে সামেশন যখন ব্যবহার করছি এইটার জন্য, এই দুটোকে কম্বাইন করে আমি দেখো লিখতে পারি যে প্রোডাক্ট অফ এন, নাও প্রোডাক্ট অফ এন অপারেটস অন বোথ দ্য টার্মস মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি এইটা ই টু দি পাওয়ার আই এম বাই টু এইচ বার এইট। ওকে, বা আমি এটাকে লিখতে পারি এন m by 2h bar lambda n to the power minus half। আমি এখানে ইন্টিগ্রেশনটা করলাম এই লাইনে, ডিসিএন এর উপর ইন্টিগ্রেশন, এটা স্ট্যান্ডার্ড যে গাউসিয়ান ইন্টিগ্রেশন থাকে সেটা করেছি ফর ইচ ভেরিয়েবল, কারণ এটা যেহেতু প্রোডাক্ট হিসেবে আছে এটা সেপারেবল, এবং করে তারপরে যে প্রোডাক্ট রেখেছি আর এই যে প্রত্যেকটা ইন্টিগ্রেশনের জন্য যে ভ্যালু আছে সেটা ভ্যালুটাকে লিখেছি। ওকে, তাহলে আমার determinant, functional determinant of minus is equal to n is equal to 1 to infinity n square pi square tf minus tr whole square। এবারে তোমার n is equal to 1 to infinity রয়েছে আর এখানে n রয়েছে, তাহলে এটা ইনফিনিটি আসবে। ওকে, সো দিস ইজ infinite এবং এটা যদি ইনফাইনাইট হয় তাহলে ডিটারমিনেন্ট অফ মাইনাস ডেল্টা স্কোয়ার এই পুরো জিনিসটা টু দি পাওয়ার মাইনাস হাফ সমান হচ্ছে ইজ ইকুয়াল টু 0। ওকে, এইবারে যেটা যুক্তিটা যেটা হচ্ছে সেটা হচ্ছে আমি যে নর্মালাইজেশন কনস্ট্যান্ট লিখেছিলাম সেই নর্মালাইজেশন কনস্ট্যান্টের সঙ্গে ডিটারমিনেন্ট অফ এম জিরো কি করে হলো বুঝলাম। আরে এইটা ডিটারমিনেন্ট অফ মাইনাস ডেল টি স্কয়ার যদি ইনফিনিটি হয় তাহলে 1 বাই ইনফিনিটি কত? 1 বাই ইনফিনিটি কত? হ্যাঁ স্যার ঠিক আছে। এটা টু দি পাওয়ার মাইনাস হাফ আছে এখানে, তাই তো? টু দি পাওয়ার মাইনাস হাফ মানে 1 বাই রুট ওভার, যে কোয়ান্টিটি রয়েছে তার 1 বাই রুট ওভার রয়েছে, সো 1 বাই রুট ওভার ইনফিনিটি তো জিরোই হবে, minus m by 2 pi h bar minus del t square to the power minus half সমান root over m by ওকে। তারপরে তুমি এরকম ধরনের জিনিস অনেক ক্ষেত্রেই দেখেছি যে x goes to 0, y goes to infinity in such a way that xy is finite. Say for example তোমরা যখন থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়াম নাও তখন কি হয়, n goes to infinity, v goes to infinity such that n by v or the density is finite. So এখানে সেই একই রকমের জিনিস তোমার এখানে হচ্ছে। ওকে,
বেশ, এখানে তাহলে আমরা যেটা করলাম যে ফাংশনাল ডিটারমিনেন্ট কিভাবে ক্যালকুলেট করতে সেটা বের করলাম, এবং এইখানে যে এক্সপ্রেশন আমরা পেয়েছি সেই এক্সপ্রেশন থেকে k0 যে অরিজিনাল এক্সপ্রেশন ছিল সেই এক্সপ্রেশনের সঙ্গে কিন্তু আমরা কম্পেয়ার করে যে এনটাকে বের করেছি, এবং এনটা বের করে আমরা দেখলাম যে ফাংশনাল ডিটারমিনেন্টের যে ভ্যালু এবং এন যেটা রয়েছে তাদের প্রোডাক্টটা এই কোয়ান্টিটিটা যদি দেয়, এবং এখান থেকে তোমার এন এর ভ্যালুটা ডিটারমিন করেছি। দেখো কোথাও একটা এন এর ভ্যালুটা কোথাও একটা আমি লিখলাম, মানে এমনি অ্যাডক বেসিসে লিখেছিলাম, সেটা ডিরাইভ করতে গেলে তোমার এইটা দেখো এন সমান হচ্ছে গিয়ে এই যে কনস্ট্যান্টটা ইনটু ডিটারমিনেন্ট অফ ওইটা টু দি পাওয়ার মাইনাস হাফ। বেশ, আর যদি 15 মিনিট আছে, আমি আর আজকে আর পড়াবো না, একটা মিটিং আছে 3:30 থেকে। আমি পরের দিন যেটা করবো, পরের দিন এই একই এক্সারসাইজ হারমোনিক অসিলেটরের জন্য করবো, মানে পরের দিন বলতে কালকে, হ্যাঁ, একই যে মেথড গুলো ফলো করলাম সেই একই মেথড ফলো করবো করে হারমোনিক অসিলেটরের জন্য আমরা এই জিনিসটাকে ডিরাইভ করবো, নেমলি সে ফাংশনাল ডিটারমিনেন্ট থেকে শুরু করে যা যা করতে হয় সেটা করব। এইবারে এখানে যদি তোমরা কয়েকটা ক্যালকুলেশন বাড়িতে করে রাখো তাহলে সুবিধা হয়, সেটা হচ্ছে যে হারমোনিক অসিলেটরের ক্লাসিক্যাল সলিউশন, হারমোনিক অসিলেটর ক্লাসিক্যাল সলিউশন তোমরা করেছো, সেটা নতুন কিছু নয়, কিন্তু হারমোনিক অসিলেটরের ক্লাসিক্যাল সলিউশন উইথ initial condition that at x is equal to ti xi and at x is equal to tf xf, এইটা যদি করো তাহলে যে এক্সপ্রেশনটা হয় সেটা খুব কমপ্লিকেটেড একটা লেন্দি এক্সপ্রেশন হয়। ইটস নট সিম্পল হারমোনিক অসিলেটর। হারমোনিক অসিলেটরের ক্ষেত্রে আমরা ধরে নিই স্পেসিফিক বাউন্ডারি কন্ডিশন ধরে করি বলে এক্সপ্রেশনটা অনেক সিম্পলার হয়, কিন্তু তুমি যদি এই বাউন্ডারি কন্ডিশন যেটা ধরে আমরা করছি যে t is equal to ti xi, t is equal to tf xf করো, তাহলে দেখবে একই জিনিস খুব সোজা সলভ করে বাউন্ডারি কন্ডিশনটা বসানো যায় এবং সেখানে অনেক রকমের একটা লেন্দি এক্সপ্রেশন আছে, সেই এক্সপ্রেশনটা ব্যবহার করবো। এনিওয়ে তুমি যদি করো তো ভালো, তখন আমি জাস্ট সেই সলিউশনটা এখানে করবো না, আমি সলিউশনটা জাস্ট ধরে নেবো, তোমরা যখন পরে সময় হবে তখন করবে। কারণ হারমোনিক অসিলেটর সলভ করে এই বাউন্ডারি কন্ডিশনে করাটা এমন কিছু কঠিন ব্যাপার নেই, করে আবার যে মেথড যেটা শিখলাম সেই মেথডটা আবার আমরা হারমোনিক অসিলেটরের জন্য অ্যাপ্লাই করবো, করে দেখবো জিনিসগুলো কিভাবে করতে। বেশ, যদি কোনো প্রশ্ন থাকে বলো, প্রশ্ন না থাকলে আমরা ক্লাসটা শেষ করবো।